ডাকসুকে অনুরোধ করছি, আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে, আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থাকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। বিএনপির একজন খুব শুভাকাঙ্ক্ষী ডক্টর মাহবুবুল্লাহ, আপনারা সবাই নাম শুনেছেন, উনি একটা রিসেন্টলি কথা বলেছেন যে বিএনপির এই আইনের কচকচানিতে আমরা যারা বিএনপিকে সাপোর্ট করতাম আমরা বিভ্রান্ত বোধ করছি। মানে উনি পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। আমি মনে করি 24-এর এই অভ্যুত্থানের মাধ্যমে 71-এর মূল চেতনা থেকে বাংলাদেশকে 72-এর মাধ্যমে যেই বিচ্যুতিটা ঘটনা হয়েছিল, 24-এর বিপ্লব হয়েছে সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য। 28শে অক্টোবর আমরা তখন জেলখানায় কারাগারে আমরা রোজা রেখে দোয়া করেছি, আগের দিন মনে করেছি আগামীকাল 28শে অক্টোবর একটা ভালো কিছু আমরা দেখব। এরপরে যখন আমরা মিডিয়াতে 28শে অক্টোবরে বিএনপির নয়াপল্টনের সামনে ভীরু কাপুরুষতার সর্বশেষ প্রদর্শনী যখন আমরা দেখলাম, তখন আমাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। যে বিএনপি সবসময় চেষ্টা করেছে একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার, আর আওয়ামী লীগ চেষ্টা করেছে একটা সফল বিএনপি হওয়ার। বলে জনগণ নাকি প্রশ্ন বুঝে নাই, দেখবেন পার্লামেন্টে বলে না বুঝে উত্তর দিয়ে দিছে। তো এটা কয়দিন ধরে আমি প্রায়ই বলতেছি, উল্টা প্রশ্ন করেন। আমরা যদি এখন বলি, আপনারা যদি বলেন যে এই যে 51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিছে, তো কি হবে? কথাটার অর্থ কি হবে? পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিএনপি সত্যি সত্যি কিছু অভিনব জিনিস ইন্ট্রোডিউস করছে। যেমন সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় স্যার বলছেন, মানে স্যার সালাউদ্দিন আহমেদ বলছেন ইয়েস আমি সংসদ নেতার পক্ষে বলছি, আমার পরে উনি বললে বলবেন, মানে ব্যাপারটা এরকম। যে জুলাই বিপ্লব জেনজিরা করেছে, তারা আগামী বাংলাদেশে আরো 50 বছর তারা বাংলাদেশে থাকবে। আপনারা কিন্তু চলে যাবেন, যে বুড়া জেনারেশন আছেন, যে মুরব্বী জেনারেশন আছেন, আপনারা কিন্তু চলে যাবেন। এখন আপনারা কি চান আপনারা ঘৃণার পাত্র হিসেবে থাকবেন, নাকি আপনারা চান আপনাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে? এই 6টা বিষয় যেভাবে গণভোটে বাস্তবায়িত হয়েছে, সেইভাবে বাস্তবায়ন হইলে কি সমস্যা, এইটা আমি এখন পর্যন্ত কারো মুখ থেকে শুনতেছি না যে এইটা বাস্তবায়ন হলে এই সমস্যা হবে। এইটা নিয়ে আপনারা ডিসকাস করেন। যে আমি এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাকে, এই বিপ্লবটাকে খুব তীব্রভাবে আমি ওন করি, এবং আমি আমার বর্তমান সময়কার বিগত 1-1.5 বছর এবং এই সময়টায় আমি আমার রাজনৈতিক অবস্থান নির্ণয় করার, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে 24-এর এই অভ্যুত্থানকে ওন করে এটার ভিত্তিতেই আমি আমার রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করছি, এবং সামনের দিনেও এভাবেই পথ চলবো, এটা আমি নির্ধারণ করেছি। আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে। 1947 সালে দেশ বিভক্ত হয়েছিল। লাহোর প্রস্তাবে বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব শেরে বাংলার একে ফজলুল হকের যে লাহোর প্রস্তাব ছিল, 1947 সালে যখন ভারত বিভক্ত হয়, তো আমরা ইতিহাস থেকে পড়ি, লাহোর প্রস্তাবের শেরে বাংলার উত্থাপিত সেই জায়গায় কোন একটা ঘাপলা করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের যে বহু বচনের শব্দটাকে সেই জায়গাটায় ক্যারিকেচার করা হয়েছিল, যার কারণে 1947 সালে লাহোর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। সেই জায়গায় একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা সংশোধন করতে 24 বছর লেগেছে, এবং 1971 সালে মূলত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাহোর প্রস্তাব সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। 47 সালকে যেভাবে শেরে বাংলার লাহোর প্রস্তাব থেকে 47-এর দেশ বিভক্তিকে বিচ্যুত করা হয়েছিল, এবং একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই বিচ্যুতিটাকে সংশোধন করতে হয়েছিল। 71-এর পর
72 সালে যা কিছু হয়েছে সংবিধান প্রণয়নের সময় এবং বাংলাদেশের 71-এর অর্জনটাকে বাংলাদেশ থেকে হাইজ্যাক করার জন্য 72 সালে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সেটার সূচনা হয়েছিল এবং আমরা তীব্রভাবে অনুভব করি যে 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ধারণ করে না। এই 71 এবং 72-এর এই যে একটা সাংঘর্ষিকতা, এই যে একটা বিপরীতমুখী অবস্থান বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে দীর্ঘ সময় ধরেই এই কথাটা বলার চেষ্টা করা হয়েছে এবং 72ই 71 এই কথাটাকেই প্রতিষ্ঠিত করার জন্য বিগত 50 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি হয়েছে। 72 যে পরিপূর্ণ 71 না, 71-এর জায়গা থেকে 72-এর যে বিচ্যুতি ছিল সেই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য অনেকেই কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্যই তার মধ্যে অন্যতম একজন। সেই 72-এর মাধ্যমে 71-এর মূল চেতনার যে বিচ্যুতির জায়গাগুলো ছিল সেটাই 50 বছর ধরে বাংলাদেশে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আমি মনে করি 24-এর এই অভ্যুত্থানের মাধ্যমে 71-এর মূল চেতনা থেকে বাংলাদেশকে 72-এর মাধ্যমে যেই বিচ্যুতিটা ঘটানো হয়েছিল, 24-এর বিপ্লব হয়েছে সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য। ঠিক যেভাবে 71 হয়েছিল 47-এর পরবর্তী বিচ্যুতিকে সংশোধন করার জন্য, 24 হয়েছে 71-কে সংরক্ষণ করার জন্য, 72-এর বিচ্যুতিকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য। এই দীর্ঘ জার্নি 47 থেকে 24, এই জার্নির ধারাবাহিকতা সামনের দিনেও আমাদেরকে ইনশাআল্লাহ অব্যাহত রাখতে হবে। বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি সম্পর্কে একদিকে খুব কষ্ট হয়, আবার সহানুভূতিও জাগে। আমি অনলাইনে বক্তব্যে আমাদের স্নেহাস্পদ সরোয়ার তুষারের একটা কথা কোট করতেছি, সম্মত, হ্যাঁ এটাই হবে, যে বিএনপি সবসময় চেষ্টা করেছে একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার, আর আওয়ামী লীগ চেষ্টা করেছে একটা সফল বিএনপি হওয়ার। এটা আমি দীর্ঘদিন ধরেই আমি অনুভব করি এবং বিএনপির খুব একজন শুভকামী হিসাবে বিএনপির জন্য শুভকামনা সবসময় ছিল, এখনো আছে, এবং এক ধরনের আমাদের অসহায়ত্বের জায়গা থেকেও ছিল। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরবর্তী সময়ে বেগম জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আমরা সবসময় মনে করতে হয়েছে আমাদেরকে এই যে আওয়ামী লীগের বাংলাদেশের যে মূল ট্র্যাক থেকে বিচ্যুত করে আধিপত্যবাদের গোলামীর বাংলাদেশ গড়বার যে অব্যাহত প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামটা হয়েছে, সেই জায়গাটায় যখনই কোনো ধরনের দুর্বলতা তৈরি হয় অথবা তারা পরাজিত হয়, তো তখন শুধু বিএনপি পরাজিত হয় না, পরাজিত হয়ে যাই আমরা এন্টি ভারতীয় এবং এন্টি আওয়ামী শক্তি, আমরা সবাই পরাজিত হয়ে যাই। এই জন্য আমরা সবসময় বিএনপির বিচ্যুতিতে বিএনপি যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। বিএনপির ভুল সিদ্ধান্তের সাফার যতটা না বিএনপিকে করতে হয়, তার চেয়ে বেশি সাফার করি আমরা। এই জন্য বিএনপির প্রত্যেকটা ভুল আমাদেরকে প্রচন্ড ভাবে কষ্ট দেয়। বিএনপি যখন 96 সালে এই তত্ত্বাবধায়ক সরকার বুঝে না, তত্ত্বাবধায়ক সরকার আসমান থেকে পড়েছে বা কোথাও এই জাতীয় যখন কথাবার্তা বলতো, তখন আমরা দেখতেছিলাম যে বিএনপি একটা পতনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিকে সেই বিষয়টা কষ্ট দেয়নি, আমাদেরকে কষ্ট দিয়েছে। আবার 2006 সাল যখন সামনে আসলো, আবার যখন বিএনপি কে এম হাসানকে
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য সংবিধানকে পরিবর্তন করার, সংবিধানে সংশোধনে আনার নানা ধরনের আয়োজন করতেছিল। নির্বাচন কমিশনে এম এ আজিজের কথা আপনাদের মনে থাকার কথা। এম এ আজিজের বিরুদ্ধে আন্দোলন হয়, এম এ আজিজকে পরিবর্তন করে আরেকজনকে দেয়, মাহফুজুর রহমান মাকে, তাকে পরিবর্তন করে আরেকজনকে দেয়। আর বিএনপির নেতৃবৃন্দ মিডিয়ার সামনে এসে বিরোধী দলের আন্দোলনকে নিয়ে তামাশা করে, উপহাস করে। আর তাদের এই উপহাস গোটা দেশকে তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে। এই করতে করতে শেষ পর্যন্ত 2006 সালে বিএনপি কে এম হাসান মার্কা, এম এ আজিজ মার্কা নির্বাচন করতে গিয়ে যেই খাদে পড়লো, সেই খাত থেকে বিএনপির নেতারা তো আওয়ামী লীগের সাথে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের নিরাপত্তা সবকিছু নিয়ে তারা তো 20 বছর খুব খারাপ ছিল না। সাফার করতে হয়েছে আমাদেরকে ব্যাপকভাবে, জেলে যেতে হয়েছে আমাদেরকে চরম ভাবে। বিএনপি ভুল করে, সাফার করি আমরা, কারণ আমরা আমাদের স্টেটটাকে, আমাদের নেতৃত্বটাকে বিএনপির হাতে দিয়ে রেখেছিলাম। এবার আমরা যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এখন বাংলাদেশ 24 পরবর্তী সময়ে আমার বাংলাদেশ যেটা বলছে, বিএনপি তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামীর দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করব না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যেই ভুল করছো তোমরা হিসাব কষে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তোমাদের ভোটের অনুপাতটা তোমরা হিসাব করে দেখো যে তোমরা কোন ভোটে কিভাবে নির্বাচিত হয়েছে। আমি ইঞ্জিনিয়ারিং এর হিসাবটা বাদ দিলাম, 51% ভোট তোমরা পেয়েছো, সেটাকেই আমি সত্য ধরে নিলাম। এই 51% ভোটের মধ্যে তোমরা যেই ভোট দিয়ে, যেই জনগণকে দিয়ে বিগত 50 বছর রাজনীতি করেছো, সেই ভোটার তোমাদেরকে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা হিসাব করো, এবং সেই ভোটার কত পার্সেন্ট তোমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে সেই হিসাবটা তোমরা করো। এবং তোমরা যাদের বিরুদ্ধে, যেই জনশক্তির বিরুদ্ধে, যেই আইডিওলজির বিরুদ্ধে, যেই ফিলোসফির বিরুদ্ধে রাজনীতি করেছো, তাদের কতটা করুণা এবং তাদের কতটা দয়া এবং দাক্ষিণ্যের উপর নির্ভর করে তোমরা এবার 2/3 মেজরিটি পেয়েছো সেটাও হিসাব করো। এবং তোমাদের এই বন্দোবস্তের মাধ্যমে পরাজিত শক্তি যদি আবার ফিরে আসে, তাহলে এইটা তারাই আবার তাদের ঘরে ফিরে যাবে। আর এদিক দিয়ে তোমাদের ঘর, এটা এখন সম্পূর্ণ তোমাদের ভিন্ন আরেকটা দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে, সুইং করেছে। বিএনপি মাঝখান দিয়ে 2 নৌকার মধ্যখানে, পানিতে তলানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমরা সর্বশেষ বিএনপির প্রতি এই শুভকামনা জানাচ্ছি, সব পরামর্শ দিচ্ছি, এই আত্মঘাতী পথে তোমরা চলো না। জনগণের কথা বুঝবার চেষ্টা করো। জনগণ এই বাংলাদেশে জুলাই বিপ্লবটাকে, এদেশের নতুন প্রজন্ম কিভাবে ওন করে, বাংলাদেশের থেকে তো হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, সারা পৃথিবীর অন্তত প্রবাসীদের কাছে গিয়ে একটু শুনে এসো। আমার যে রাজনৈতিক একটু পর্যবেক্ষণ, বিএনপির একটা বড় ধরনের সমর্থন এবং তাদের একটা বড় শক্তির জায়গা ছিল সারা পৃথিবীর প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। বিগত জুলাই বিপ্লবের সাফল্যের অন্যতম অংশীজন এই রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা এখন আমার তো যতটুকু পর্যবেক্ষণ 80 থেকে 90% এখন সম্পূর্ণ তারা বিএনপির প্রতি শুধু ক্ষুব্ধ না, মারাত্মক রকমের বিস্ফোরণোন্মুখ হয়ে আছে তারা। এই টোটাল যে ইয়াং জেনারেশন, নতুন জেনজি প্রজন্ম এবং নতুন যারা এবছর ভোট দিয়েছে 35 বছরের মানে কম যাদের বয়স, এই টোটাল এই প্রজন্মটাই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিএনপির ভুল রাজনীতির কারণে। কথা দীর্ঘায়িত করছি না, আমি আমার কথার কনক্লুশনের দিকে চলে যাচ্ছি। শুধু একটা কথাই বলি, এই কথা তো এখনো পর্যন্ত সাংবিধানিক কোনো ব্যাখ্যাও আসে নাই এবং জাতীয় সংসদেও এখনো পর্যন্ত সরকার তরফ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। এই যে আজকে গণভোটকে যে সংবিধান বিরোধী বলছেন আপনারা, গণভোটকে সংবিধান বিরোধী বলতে বলতে মুখে ফেনা তুলছেন। এই গণভোটকে, এই গণভোটের প্রতি সমর্থন ব্যক্ত করে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে
যে আনচ্যালেঞ্জেবল একটা জায়গায় বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, এই প্রক্রিয়া যখন আলোচনা হয়েছিল সেই ঐকমত্য কমিশনে জুলাই সনদ পাস হওয়ার পরে, তো সেখানে তো সুস্পষ্টভাবেই সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য রেখে তারা তো এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটাকে শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং তারা উত্থাপনও করেছেন। তো সেই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন তো মনে হয় নাই যে গণভোটটা আনকনস্টিটিউশনাল। এখন কেন আপনারা এসে সেই হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গান পার হয়ে গেলে মাঝি আব্দুল্লাহ ভাই, এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে? আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। এই জনগণ, এই দেশের মানুষ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে হতে তারা বিপ্লবের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা বিএনপির দিকে তাকিয়েছিল যে বিএনপি নেতৃত্ব এই জনগণকে বিপ্লবের জন্য নেতৃত্ব দিবে, কিন্তু বারবার জনগণ এই বিএনপির নেতৃত্বের কাছ থেকে তারা ভীরু কাপুরুষতা সুলভ আচরণ পেয়েছে। ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। বাংলাদেশে আর 15 বছরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠে নাই, আর বিএনপির আন্দোলনও আসে নাই। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে, তারা নেতৃত্বের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের মানুষ তখন নতুন আস্থায় আবার রাজপথে নেমেছে। তখনই সেই বাংলাদেশের বিপ্লবের মহাকাব্য তৈরি হয়েছে। স্যার, একটারে গুলি করলে একটাই যায়, বাকিটি যায় না। বিএনপি নেতৃত্ব কি করেছে? 28 অক্টোবর সর্বশেষ, 28 অক্টোবর না, নয়াপল্টনে যে সমাবেশ হলো 2023 সালে 28 অক্টোবর না, 28 অক্টোবর আমরা তখন জেলখানায় কারাগারে আমরা রোজা রেখে দোয়া করেছি। আগের দিন মনে করেছি আগামীকাল 28 অক্টোবর একটা ভালো কিছু আমরা দেখব। এরপরে যখন আমরা মিডিয়াতে 28 অক্টোবরে বিএনপির নয়াপল্টনের সামনে ভীরু কাপুরুষতার সর্বশেষ প্রদর্শনী যখন আমরা দেখলাম, তখন আমাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমরা তখন মনে করেছিলাম যে আমাদের মুক্তির সর্বশেষ সূর্যটা বুঝে অস্তমিত হয়ে গেল। এরপরে যখন আবার আমাদের ছাত্ররা, আমাদের এই সোনার সন্তানেরা যখন আবার তারা নেতৃত্বের ঝান্ডা তুলে নিল, নতুন করে আবার আমরা প্রেরণা পেলাম, স্বপ্ন দেখলাম। বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট 2024 সাল একদিনের জন্য, শুধুমাত্র জাস্ট একদিনের জন্য জুলাই বিপ্লবকে অন করেছে। সেদিনের বক্তব্য শুনেন রুহুল কবির রিজভী সাহেবের, সেদিনের বক্তব্য শুনেন বিএনপির অন্যান্য নেতাদের, আন্দালিব রহমান পার্থ সাহেবদের বক্তব্য 5ই আগস্ট শুনেন। এরপরে 6ই আগস্টের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের স্টেটমেন্ট গুলো দেখেন। এরপরের দিন থেকে তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে, কারণ 5ই আগস্টের আকস্মিকতায় অভিভূত ছিল তারা, কারণ তারাও মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না, মুক্তির কোনো সম্ভাবনাই তারা দেখছিল না। 5ই আগস্টের বিপ্লবে তারা আনন্দিত, উৎফুল্ল ছিল, এবং তখন তাদের মুখ থেকে অরিজিনাল কথাটা বের হয়ে আসছে। 5ই আগস্ট রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে আসলে বিপ্লবটা কি হলো এবং এখানে আমাদের অর্জনটা কি এবং আমাদের ভূমিকাটা কি। তো সেই ভূমিকাটা দেখলো যে ইতিহাস যখন লিখবে যে 2024 সালের জুলাই বিপ্লব, 36শে জুলাই বাংলাদেশ মুক্তি লাভ করেছিল এবং এই নেতৃত্বটা কিভাবে এসেছিল, সেখানে প্রথমেই যে কথাটা আসবে সেটা হলো বিএনপির চরম নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব মাঠে এসেছিল। কাজেই 5ই আগস্ট 36শে জুলাইয়ের বিপ্লবের সফলতা মূলত বিএনপি নেতৃত্বের কাপুরুষতা, আপোষকামিতার এক স্পষ্ট দলিল। এই জন্য বিএনপি 24শে জুলাইকে অন্ত করেই না, বরং 24শে জুলাইয়ের বিপ্লবের এই অর্জনকে মুছে ফেলার জন্য তারা চেষ্টা করছে। আমাদের পয়গাম মনে রেখো, 24শে বিপ্লবকে যদি তোমরা মুছে ফেলতে চাও, ব্যর্থ হবে তোমরা। বাংলাদেশের 71-এর অর্জনকে হাইজ্যাক করে 72-এর চেতনা দাঁড় করাবার যে চেষ্টা করা হয়েছে, 24শে এই অর্জন এবং বিজয়কে যদি ধ্বংস করবার জন্য তোমাদের এই অব্যাহত প্রচেষ্টা চলতে থাকে, এর জন্য তোমাদেরকে কড়া মাসুল গুনতে হবে। বিএনপি মাঝখান থেকে তলিয়ে যাবে। বিকল্প শক্তি বাংলাদেশপন্থীদের নেতৃত্বের জন্য যেই দানা বাঁধা শুরু হয়েছে, এটা চলতেই থাকবে। বিএনপির সামনে এখন দুটোই অপশন, এক হলো
নিজেরা ভ্যানিশ হয়ে যাওয়া, আর এক হলো জুলাই চেতনাকে ধারণ করা। মাঝখান দিয়ে ভিন্ন কোনো পথ নাই। আমাদের শুভকামনা থাকবে, সৎ পরামর্শ থাকবে, নিজেদের অস্তিত্ব বিলীন করার এই পথের বিপজ্জনক আত্মঘাতী পথে তোমরা হেঁটো না, তোমরা আসো, জুলাইয়ের চেতনাকে ধারণ করো এবং গণভোটের রায় কার্যকর করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে যে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা দরকার সেটা করো। সেটাই তোমাদেরকে ইতিহাসে তোমাদেরকে স্মরণীয় করে রাখবে, অন্যথায় তোমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমি আশা করব যে এই ধারা অব্যাহত থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে খুব কম জাতির যারা স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার ঘোষণাপত্র থাকে। আপনি ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেরই এই এশিয়াতে স্বাধীনতার ঘোষণাপত্র বলে কোনো জিনিস নাই। ফ্রেঞ্চ রেভলিউশনের ছিল, আমেরিকান ইন্ডিপেন্ডেন্সে ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল। It's a rarely declared instrument of political will of the people of the time. তো সেই ঘোষণাপত্রের সাথে কি আমাদের তখনকার কর্তা ব্যক্তিরা বেইমানি করে নাই? করেছিল। বলা ছিল যে এই ঘোষণাপত্রে 3টা অংশ ছিল। প্রথম অংশে বলা ছিল অজুহাতনামা, যদি বলি আর কি, যে কেন এই সংসারটা ভেঙে দিচ্ছি, এবং মাথায় রাখিয়েন, বি মাইন্ডফুল that the Pakistan state was created by then Bengalis of this region, not by the West Pakistanis of the time. 46 এর ইলেকশনে মুসলিম লীগ কোথাও ক্ষমতা তৈরি করতে পারে নাই, সরকার তৈরি করতে পারে না, এক্সেপ্ট ইন বেঙ্গল। সেই জায়গা থেকে যারা পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে, এবং লাহোর রেজলিউশন থেকে শুরু করেন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এই জায়গাতে, এই সব জায়গাতে আপনার মুসলিম লীগের কনফারেন্স হয়েছে গত শতাব্দীর শুরুতে। অতএব পাকিস্তান রাষ্ট্র যারা বানিয়েছিল আমাদের পূর্বপুরুষরা, সেই মানুষগুলো বলছে যে যেহেতু এই রাষ্ট্র আমার সাথে তার কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেহেতু এই রাষ্ট্র তার আমার সাথে যে করা ন্যায্যতার ওয়াদা ছিল সেগুলো দিতে ব্যর্থ হয়েছে, আপনারা পরে দেখবেন এই যেহেতু 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 অ্যান্ড দেয়ারফোর আমি নতুন করে একটা ফ্রি, ডেমোক্রেটিক, ইন্ডিপেন্ডেন্ট, সভরেন রিপাবলিক করবার জন্য প্রস্তাব করছি। রিপাবলিকের কথা বলা হয়েছে, জনগণের রাষ্ট্রের কথা বলা হয়েছে, অ্যাজ অপোজ টু মনার্কি অর কিংডম। তাহলে এবং সেই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে? বলা ছিল যে আমার 3টা মূলনীতির ভিত্তিতে এই নতুন রিপাবলিকটা পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। ফ্রেঞ্চ রেভলিউশনের ডিক্লারেশন যদি পড়েন, রাইটস অফ ম্যান, সেখানে দেখবেন যে এক্স্যাক্টলি সেই ভ্যালু সিস্টেমগুলো যেগুলো বলশেভিক রেভলিউশনে বলা হয়েছিল যে এই ভিত্তিতে আমার এই রাষ্ট্রটা হবে। কিন্তু আমরা দেখলাম 72-এর সংবিধান প্রণয়ন কমিটি, যে বিখ্যাত কমিটির কথা বারবার বলে 72-এর সংবিধান গেলানোর চেষ্টা করা হয় আমাদেরকে, তারা কি প্রস্তাব করলেন? নতুন করে 4টা মূলনীতির প্রস্তাব করলেন: ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। কোথায় পেলেন? যেই ঘোষণাপত্রের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমেছিল, আমার বাবা সহ, তারা তো ওই মূলনীতিগুলো শুনে যুদ্ধে নেমেছিল। আপনি এই মূলনীতিটা কোথায় পেলেন? 70-এর নির্বাচনে ম্যান্ডেট নিয়েছিলেন, এই মূলনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র করবেন, নেন নাই। 69-এর গণ অভ্যুত্থানে যে ম্যান্ডেট নেওয়া ছিল, সেই ম্যান্ডেটে বলা ছিল যে আমার নতুন রিপাবলিক এইটার ভিত্তিতে চলবে। 66-তে যে গণ অভ্যুত্থান হয়েছে, 6 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে কি বলা ছিল যে আমার এই রাষ্ট্রটাই 4টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রে ছিল মুক্তিযুদ্ধের 9 মাসের কোনো দলিল, দস্তাবেজ অস্থায়ী সরকারের কোথাও ছিল না। তাহলে আপনি সংবিধান তৈরি করে আমার মুক্তির লড়াইয়ের সাথে প্রথম বেইমানি করলেন, এবং যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইতিহাস রিপিট করে ওই সিমিলার ইনস্ট্রুমেন্টকে ইউ আর ইউজিং নাও অ্যাগেন্স্ট দ্য ভেরি পপুলার ম্যান্ডেট অফ দ্য টাইম। 2026-এর ম্যান্ডেটকেও আপনি এক্স্যাক্টলি সেম সংবিধান দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করছেন। আমার স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট করবেন, একটা রিপাবলিক হবে। সেই রিপাবলিকে দেখলাম সোনার বাংলার নেপো কিডসরা গত পরশুদিন কিভাবে আমার ক্রিকেট বোর্ড দখল করে ফেললো। বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, these are not tolerated for years and years, for hundreds of years. These have been evident for the nation and the students. These have been the place for evidence
This has happened in the past and shall happen in the future for the same given reason. এটা হইতেই হবে। এটা মুক্তির লড়াইয়ের অঙ্গীকার ছিল আমাদের। সেই নেপোকেটসরা আবার বাংলাদেশে নতুন করে সুটটাই করে ফিরে আসছে, যাদের আয়োটা অফ এভিডেন্স কোনো কন্ট্রিবিউশন নাই গত জুলাইয়ের অভ্যুত্থানে, ন্যূনতম কোনো অভ্যুত্থানের কোনো কন্ট্রিবিউশন নাই। এক্স্যাক্টলি দেখেন ৭২-এর সংবিধানে কিভাবে আমাদের সাথে প্রতারণা করলো। বলা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল। বাংলাদেশের ইতিহাসে সোনার বাংলায় প্রথম নির্বাচন, দ্য ওল্ড এনাফ টু রিমেম্বার and those good enough to read the books of history, ৭৩-এর মার্চের প্রথম নির্বাচন পড়েন। বাংলাদেশে জাসদ সবচেয়ে বড় বিরোধী দল ছিল, তাদেরকে কোথাও ইলেকশন ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। ১০০-র উপর ক্যান্ডিডেটকে পিটায়, জেলে ভরে, হত্যা করে নাই করে দিয়েছে। শেখ মুজিব নির্বাচনের পরে বঙ্গভবনে দাঁড়িয়ে বলেছে আজকে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, শেখ মুজিব বলেছে অন রেকর্ড। তাহলে ৭৩-এর নির্বাচন তার ফল, আর আমার স্বাধীনতার ঘোষণাপত্রে আপনি কি বলা ছিল, আর ৭২-এর ইনস্ট্রুমেন্ট দিয়ে যে ইলেকশনটা করলেন, এক্স্যাক্টলি আপনি আমার মুক্তির লড়াইয়ের সাথে আবার বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইউজিং অর এক্সকিউজিং উইথ দ্য সেম ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্স। তাহলে চিন্তা করে দেখেন, এই মুক্তির লড়াইতে এই জাতির পলিটিক্যাল ক্লাসের বেইমানের ইতিহাস নতুন কোনো ঘটনা না, বারবার ঘটেছে। এবং বারবার আমার তরুণরা ঠিক একই কারণে রাস্তায় এসে লড়াই করে, জীবন দিয়ে মুক্তির লড়াইতে আখরে আখরে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। কারণ এই ঝড়ের সিমটমটা একদিনে তৈরি হয় নাই, বসন্তে বসন্তে শেষে কালবৈশাখী এসে আমার তরুণদের হৃদয়ে সেই ঝড় তৈরি করে দিয়েছে টর্পেডোর মতো করে, যেটা ২৪ হয়ে ফিরে আসে, যেটা ৯০ হয়ে ফিরে আসে, যেটা ৭১ হয়ে ফিরে আসে। এবং আগামী দিনগুলোতেও বাংলার এই নেপোকিস্তের বিরুদ্ধে এই ঝড় আবার ফিরে আসবে। খোদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। এবং আপনাদেরকে ওয়ার্ন করছি, আপনারা আমাদের শত্রু রাজনৈতিক দল না। কথা শুনে মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের পতনের জন্য কোনো আন্দোলন আমরা করছি। আমরা শুধু আপনাদেরকে সতর্ক করছি, আহ্বান করছি, কারেকশন করবার জন্য বলছি, নিজেদের পথ শুধরায় নেন। তা না হলে এমন একটা সময় আসবে, ঘুম থেকে উঠে দেখবেন আপনার কর্মচারীরা বলবে, স্যার ম্যাডাম বিমান এসে পৌঁছে গেছে গেটে। বিশ্বাস করেন, these are the things happened in the past। এবং এই বাস্তবতাগুলো অস্বীকার করবেন না, ভুলে যাবেন না। ক্ষমতা যেটা করে, চোখের সামনে ছানি ফেলে দেয়, এবং ওই ছানির কারণে যেটা হয়, আপনারা সত্য দেখতে পারেন না ওই কাচের দেওয়াল ভেদ করে। অতএব আজকের এই হীনমন্যতার জায়গাটা কোথায় সেটা বলে আমি শেষ করব। ৭১-এ দেখবেন যাকে সামনে রেখে আমাদের এই মুক্তির লড়াই হয়েছিল, শেখ মুজিবুর রহমান, যাকে কেন্দ্র করে স্বাধীনতা তৈরি হয়েছিল, সংগঠিত হয়েছিল, সেই ব্যক্তিটার ইতিহাস যদি দেখেন, আপনারা যদি তাজউদ্দিন আহমেদের ডায়েরি পড়েন, তার মেল লেখা বই পড়েন, এম এ মোহাইমেন আওয়ামী লীগের এমপি ছিল, তার লেখা পড়েন, আপনারা যদি বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল, তার লেখা পড়েন, আপনারা দেখবেন পাতায় পাতায় শেখ মুজিবের হীনমন্যতার কথা আসছে ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে। কেন? আমি এত বড় নেতা, আমি ৭ তারিখে এত মানুষের সামনে বক্তব্য দিলাম, আমার এক আঙ্গুলে দেশের কোটি কোটি মানুষ উঠেছে আর বসেছে, সেই আমি ছাড়া কিভাবে একটা মুক্তির লড়াই সংগঠিত হয়? এই হীনমন্যতা শেখ মুজিবকে সবসময় তাড়া করে ফিরেছে। তাজউদ্দিন আহমেদ তাকে বারবার বলেছে, আসেন মুজিব ভাই, আপনাকে আমাদের মুক্তির লড়াইয়ের গল্পটা বলি। আপনাকে একদিন নিয়ে মুজিবনগর যাই, সীমান্তের এই পারে ওই পারে আমরা মাসের পর মাস কিভাবে ঝুঁকি নিয়ে একটা মুক্তির লড়াইকে সংগঠিত করেছিলাম। শেখ মুজিব খাইতে খাইতে বলতেছে, আমি সব জানি, তোরা কি করছো না করছো। শেখ মুজিবের ভিতরে এই হীনমন্যতা প্রচন্ড রকম কাজ করতো। ঠিক একইভাবে দেখতে পাচ্ছি, এবং বাই ডিফল্ট শেখ মুজিব ওই লড়াইতে রণাঙ্গনে ছিলেন না। 25 তারিখ যখন গোলটেবিল বৈঠক ভেস্তে গেল, বিকালে সন্ধ্যায় তাজউদ্দিন আহমেদ বলছে যে আমি একটা রেকর্ডার কাগজ কলম নিয়ে শেখ মুজিব ভাইয়ের বাড়িতে গেলাম, যে মুজিব ভাই খবর পাচ্ছি আজকে সব ক্র্যাকডাউন হবে রাতে, আপনি একটা ঘোষণাপত্র রেকর্ড করে দেন, আপনাকে যদি কোনো কারণে অ্যারেস্ট করে ফেলে আমরা যেন এইটাকে কেন্দ্র করে সামনে রেখে জনগণকে সংগঠিত করতে পারি। শেখ মুজিব অস্বীকার করলো যে না, কোনো ঘোষণাপত্র এখন রেকর্ড করা যাবে না, এগুলো ঝামেলা হবে, আরো বেশি ধরপাকড় হবে। উনি বললেন তাহলে কাগজ কলম নিয়ে আসছি, একটু লিখে দেন।
যেটা আপনার নামে আমরা পাঠ করব। শেখ মুজিব সেটা করতে অস্বীকার করেছিল। এই শেখ মুজিবের নামে যিনি ঘোষণাপত্র দিতে অস্বীকার করলেন, যিনি বক্তব্য রেকর্ড করতে অস্বীকার করছেন, অথচ তাকে সামনে রেখে একটা মুক্তির লড়াই সংগঠিত হয়েছে, তার ভিতরে এবং তার ৭১ পরবর্তী আচরণ পুরোটা মিলিয়ে দেখা যায় যে ৭১-এর মুক্তির লড়াইতে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের বড় একটা অংশের যে হীনমন্যতা, এবং এই হীনমন্যতা কাটিয়ে উঠতেই তাকে চেতনা ব্যবসা করতে হয়েছে গত ৫৫ বছর। সে মুক্তির লড়াইটাকে ঘোষণাপত্রের আলোকে একটা রিপাবলিক করবার বিনির্মাণের চেষ্টা সে করে নাই, বরং মুক্তির লড়াইকে নিয়ে সে ব্যবসা করতে চেয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে ব্যবসা করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে ব্যবসা করেছে। একটা তালিকা পর্যন্ত হয় নাই এই সোনার বাংলায়। কত অসভ্য রাষ্ট্র আমরা চিন্তা করেন। আমার এই দেশের জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে তার একটা তালিকা পর্যন্ত নাই। আপনি ভিয়েতনাম মেমোরিয়াল দেখে আসেন, ৫৯,০০০ প্লাস সৈন্যের প্রত্যেকের নাম সেই ভিয়েতনাম মেমোরিয়ালে লেখা আছে। আপনি এখন ট্রাফালগার স্কোয়ারে যান, আপনি লন্ডনে গেলে দেখবেন, হাইড পার্কে গেলে দেখবেন ২০০৫ সালে ৭/৭ বোম্বিংয়ে যে ৫২ জন মানুষ মারা গেছে প্রত্যেকের নাম সেখানে খোদাই করে দেওয়া আছে। আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যান নিউ ইয়র্কে, 9/11-এর ঘটনার ৩,০০০ প্লাস কাছাকাছি মানুষের প্রত্যেকের নাম খোদাই করে দেওয়া আছে। আমার শহীদদের একটা তালিকা নাই, সংখ্যা আছে ৩০ লাখ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 3 মিলিয়ন। ৩০ লাখ কি জিনিস, সেটা কয়টার পেছনে কয়টা সংখ্যা লাগে আপনি বোঝেন? আওয়ামী লীগ এই হীনমন্যতার কারণে সেগুলো নিয়ে রাজনীতি করেছে, প্রয়োজন ছিল না। আপনার লড়াইতে ১০০ লোক মারা গেল, দ্যাটস এ গুড এনাফ, ইটস এ চেঞ্জ ফর দ্য স্টেট। আমার একটা রাষ্ট্র প্রকল্প আছে, একজন লোক না মারা গেলেও কোনো সমস্যা নাই। আমার রাষ্ট্র প্রকল্পের সাথে মৃত্যুর সম্পর্ক নাই, এটা আকাঙ্ক্ষার স্বপ্ন, স্বপ্নের সম্পর্ক। আমি একটা রাষ্ট্র বানাতে চাই, যেই রাষ্ট্রটা আমার স্বপ্নের যে বড় হবে, আকাশ সমান হবে, তেমন একটা রাষ্ট্র চাই। সেই রাষ্ট্রটা শেখ মুজিব আওয়ামী লীগ করতে পারে নাই বলে তার হীনমন্যতা। এক্স্যাক্টলি দেখবেন বিএনপি নেতাদের মধ্যে, সে ২৪-এর আয়নায় যখন তাকায় বিএনপির কোনো মিছিলের ছবি নাই। সে যখন ২৪-এর আয়নায় তাকায় বিএনপির ব্যানার ধরা কোনো মিছিল নাই। সে যখন ২৪-এর আয়নার দিকে তাকায় ছাত্র তরুণদের সাথে একসাথে বিএনপির নেতারা মিছিল করছে, তেমন কোনো প্রতিবাদের ঝড় নাই, বরং তারা অন রেকর্ড বলেছিল এটার সাথে আমরা নাই। এই হীনমন্যতা বিএনপি তারা করে ফেলছে। সে যখনই ২৪-এর আয়নায় তাকায় সে এনসিপিকে দেখে, এবি পার্টিকে দেখে, তরুণদেরকে দেখে, নাম না জানা ১৪০০ শহীদকে দেখে, ২৬,০০০ আহত মানুষকে দেখে, ৬০০ অন্ধকে দেখে, কিন্তু সে বিএনপিকে খুঁজে পায় না। এই হীনমন্যতা তাকে ২৪-এর জায়গা থেকে তাড়া করে ফিরছে, এবং এক্স্যাক্টলি তার নেতারা ৭১-এর মতো পালায়া ছিল, জেলে ছিল, তা না হলে বিদেশে ছিল। এক্স্যাক্টলি সেম ফেনোমেনা। মনে হচ্ছে ৭১ নতুন করে ২৪-এ আবার নতুন করে রিস্ক্রিপ্টেড হয়েছে ফর দ্য নেশন টু রিমেম্বার। এই হীনমন্যতা যদি বিএনপি উঠাইতে না পারে, এটার কারণ হচ্ছে আজকের আমাদের লার্নের ফ্রেন্ডরা, আইনমন্ত্রী, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইরা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা আমাদেরকে প্রত্যেক দিন আইন শেখায়, অ্যাজ ইফ বাংলাদেশে ওনাদের মতো আইন বোঝা মানুষ আসলে নাই। ডাকসুকে অনুরোধ করছি, আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে, আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থাকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন, প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা, সাহস থাকলে আইসেন ডাকসুতে। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। গুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে, and if that's a breach of oath, he should be dismissed. As a cabinet minister হিসেবে সে নেশনকে মিসলিড করতে পারেন না। তো সেই জায়গাতে আমরা বারবার বলছি, এই জাতিকে আমরা ওয়ার্ন করছি, আমাদের তরুণদেরকে আমরা বলছি যে এটা এক অনিবার্য বিপ্লবের বাস্তবতা তৈরি করছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যারা হিস্টোরিয়ান আছেন তারা বলেছেন যে এটা আসলে দুইটা বিশ্বযুদ্ধ ছিল না, ইট ওয়াজ এ ওয়ান ওয়ার্ল্ড ওয়ার উইথ এ লং সিজফায়ার। অমীমাংসিত জায়গা ছিল, এবং সেই জন্য যেটা হয়েছে বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থান জুলাই সনদ দিয়ে শেষ হয়ে যায় নাই। এটা একটা অনিবার্য কাঙ্ক্ষিত বিপ্লবের মধ্যস্থতার সময় চলছে, সিজফায়ার পিরিয়ড চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি আকাশে যে টর্নেডোর কালো মেঘ বৈশাখের
চেপে বসেছে এই রাজনীতির কালো বৈশাখ আবার কয়দিন পরে এই রাজনীতির আকাশে ফিরে আসবে। আমাদের তরুণরা আবার মুক্তির লড়াই নিয়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শরীফ ওসমান হাদির মতো আবাবিল হয়ে আবার বাংলার আকাশে ফিরে আসবে, শুধুমাত্র এইটা বলবার জন্য বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আজাদির প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আপোষ না করে আমরা লড়াই করে যাব বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের সেই অবিসংবাদিত জায়গা, যেই জায়গাটা আবার আগামী দিনে ঘুরে ফিরে আসবে এবং আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো তিনি আমাদেরকে সংবিধান শিখাচ্ছেন রাত দিন। তা আমরা তো সংবিধান নিয়ে কিছু একটুখানি পড়াশোনা করেছি। তো উনি যে এত জোর গলায় বলে চলেছেন যে গণভোট আমি মানি না, এই অধ্যাদেশ বাতিল করতে হবে, এবং তার জন্য উনি সংবিধানকে সাইড করছেন। কোনো সময় কখনো উনি পার্লামেন্টের সভারেনিটি নিয়ে কথা বলছেন। তো কোশ্চেন হলো এখানে যে, আর উনি বলছেন সাংঘাতিক আইন বিশারক, এটা আইনে নাই, আবেগ দিয়ে দেশ চলে না। তো এখন কথা হলো কি যে বিএনপির একজন খুব শুভাকাঙ্ক্ষী ডক্টর মাহবুবুল্লাহ, আপনারা সবাই নাম শুনেছেন, উনি একটা রিসেন্টলি কথা বলেছেন যে বিএনপির এই আইনের কচকচানিতে আমরা যারা বিএনপিকে সাপোর্ট করতাম আমরা বিভ্রান্ত বোধ করছি। মানে উনি পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। উনি বলছেন এই কচকচানিতে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। দ্য পয়েন্ট হেয়ার ইজ দ্যাট সংবিধান নিশ্চয়ই দেশের একটা সর্বোচ্চ আইন, এবং সে আইনের বাইরে কাজ করা উচিত না কোনো সরকারেরই। তবে কথা হচ্ছে কি, যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট, যারা কনস্টিটিউশনাল প্রসেস নিয়ে কাজ করেন, প্রক্রিয়া নিয়ে, যেমন স্যার আইভারজনিস, তারা বলেন যে সংবিধানকে ইন্টারপ্রেট করতে গেলে শুধু আইন দ্বারা করা যায় না, যেটাকে বলা হয় সংবিধানের স্পিরিট, মানে সংবিধানটা কেন রচনা করা হয়েছিল। এটা তো জনগণের দলিল একটা, তাই না? যেরকম আপনার 2014 সালে যখন আওয়ামী লীগ বিনা নির্বাচনে 155 জনকে নিয়ে সরকার গঠন করে ফেললেন, ওটাকে কোনো হাইকোর্টে কিন্তু রিড করা হয় নাই, কিন্তু ওখানে আইন অ্যাপ্লিকেশন করেছিল, কিন্তু স্পিরিট অ্যাপ্লিকেশন করা হয় নাই। সংবিধানের স্পিরিট অ্যাপ্লিকেশন না করলে পরে সেটা নান অ্যান্ড ভয়েড হয়ে যায়। তো এখন উনি বলছেন যেটা একবার বলছেন বাংলাদেশের পার্লামেন্টারি সভারেনিটি, আর একবার বলছেন এটা কনস্টিটিউশনাল সভারেনিটি, যখন যেটা দরকার হচ্ছে। যেরকম একটা কথা উঠেছে জুলাই সনদের, এটাকে আমরা কোনো হাইকোর্টে রিড করতে পারবে কিনা, বলছে না না, কোনো চার্টারই আপনার সংবিধানের উপরে নয়, সুতরাং এটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। আবার বলছে জুলাই সনদ, এখন জুলাই সনদটা দেখেন, কথা হলো কি, জুলাই সনদটা তো আমাদের নতুন সংবিধান। বাংলাদেশের লোক যে স্বপ্ন দেখেছিল এই জুলাই অভ্যুত্থানের দ্বারা, আমিও তার মধ্যে একজন, যে বাংলাদেশে আমরা নতুন করে একটা সরকার গঠন করব, যে সরকারটা জনগণের সরকার হবে। এখন স্বপ্ন তো আমি অনেক দেখেছি, পাকিস্তান আমল থেকেই দেখছি। পাকিস্তান আমলে দেখেছি যে এই পাকিস্তান যায় 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 যায়, আমরা যখন ছাত্র তখন এই পাকিস্তান শেষ হয়ে গেল, বলতে বলতে পাকিস্তান শেষ। আচ্ছা, তারপরে আসলো বাংলাদেশ। বাংলাদেশে যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যেটা ডিক্লারেশন, তার সঙ্গে স্বপ্ন পূরণের কোনো জায়গা নাই। এখন অনেকে আপনার বাংলাদেশে অনেক বাঘা বাঘা বুদ্ধিজীবীরা, একটু দলীয় বুদ্ধিজীবী আর কি, তারা বলছেন যে কি সংবিধানের গৌরবোজ্জ্বল অধ্যায়কে, সংবিধান 72কে নেগেট করতে পারবে না। তো 71কে তো কেউ নেগেট করছে না। 71-এর যে স্বপ্ন দেখা হয়েছিল, গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক বিচার, মানবাধিকার, এগুলি নিয়ে তো জুলাইয়ের কোনো নাই, বিরোধ নাই। বিরোধটা কিন্তু ওইখানে, বিরোধ বলতে পারেন বা যাই বলতে পারেন, যেটা তারা বলছে যে এটা ইন্ডিয়ান মিডিয়াতেও আপনার এই কথাটা বলে
যে 71-এর গৌরবোজ্জ্বল অধ্যায়কে বাদ দেওয়া যাবে না। তো গৌরবোজ্জ্বল অধ্যায় তো আমরা কেউ বাদ দিতে চাচ্ছি না, কারণ যেটা ডিক্লারেশনে ছিল সেটা 24 তো ধারণ করেছে, আমরা সবাই ধারণ করেছি, আমরা ওই রকম দেশই চাই। কিন্তু কোনটার কথা বলা হচ্ছে সেটা হলো ভারত যে আমাদেরকে সাহায্য করেছে এবং সেই সাহায্যের জন্য আমরা চিরতরে তাদের কাছে কৃতজ্ঞ থাকব, ওইটাকে ভোলা যাবে না। ওটাই হলো 71-এর গৌরবোজ্জ্বল অধ্যায়। সুতরাং এই জাতীয় আপনার বিভ্রান্তিকর বুদ্ধিজীবীদের কাছ থেকে আসাটা আমি খুবই আশাহত মনে করি। এবং স্বপ্নভঙ্গের ইতিহাস যদি বলেন, সেই স্বপ্নভঙ্গ 71-এ হয়েছে, সেই স্বপ্নভঙ্গ 91-এ হয়েছে। এখনকার স্বপ্নভঙ্গ হবে কিনা জানি না, তবে যেটা আশা করেছিলাম যে আপনার গণ অভ্যুত্থানের পরে এই যে জুলাইয়ের যে আপনার সনদ, আর এই জিনিসটাও তো আমাদের স্যার আইভার জেনিংসের মনে রাখা উচিত যে উনি যে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলছেন, বর্তমানে যে আপনার নির্বাচন, যে পার্লামেন্ট, এটা কি কোনো একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে তৈরি হয় নাই? এখানে তো আপনার অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে সংবিধান বলতে কিছুই ছিল না 8 তারিখ পর্যন্ত। তারপরে আপনার কোর্টের রেফারেন্স নিয়ে আপনার সরকার গঠন করা হয়েছে এবং আইনের ভিত্তিটা আসবে কখন? যখন আপনার জুলাই অভ্যুত্থানকে বা এই নতুন সংবিধানকে আপনি থ্যাংক ইউ জুলাই এই নতুন সংবিধানকে আপনি স্বীকার করে নেবেন। এখন আপনি যতক্ষণ এটা স্বীকার করছেন না যে আমি অধ্যাদেশ মানি না, গণভোট, কিন্তু আমি নির্বাচনটাকে মানি, তো এক যাত্রায় তো ইয়ে হয় না, এক জায়গায় পৃথক ফল হয় না। আমি গণভোট মানবো না, কারণ গণভোট মানলে আপনার জুলাইয়ে আমি যে সিগনেচার করে এসেছি ওগুলি আমার মানতে হবে, সংবিধানের ভিতরে চেকস অ্যান্ড ব্যালেন্স এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের ক্ষমতা কুক্ষিগত করা যাবে না, কাজে ওটা আমি মানবো না। কিন্তু মানবো কোনটা? নির্বাচন। আপনি যদি আপনার এটা আইনি ব্যাখ্যা ব্যারিস্টার শিশির দিয়ে গেছেন, আপনি যদি জুলাইকে না মানেন, গণ অভ্যুত্থানকে না মানেন, যেটা অবৈধ, তাহলে নির্বাচন অবৈধ। এটা আপনাদের মনে রাখতে হবে, আপনাদের নির্বাচন অবৈধ। সুতরাং আপনি একবার এক এক কথা বলে একটা ধোঁয়াশা কথার সৃষ্টি করছে, এটা কিন্তু খুব ভালো নয়। যেমন দেখেন, তারা যে ক্ষমতা কুক্ষিগত করতে চায়, এবং আমি মনে করি আমি কিন্তু বিএনপিকে সবসময় কিন্তু সাপোর্ট করতাম। সাপোর্ট মানে হাসিনার বিরুদ্ধে, হয়তো হাসিনা এত অত্যাচার করতো আমাদের উপরে, তা আমরা মনে করেছিলাম যে এই দলটাও তো নিপীড়িত হচ্ছে, এটাকে সাপোর্ট দিয়ে উঠাই, তাহলে এরা হয়তো আমাদেরকে এই জাতীয় একটা সরকারের মতো সরকার আর এস্টাবলিশ করবে না। কিন্তু আমি দেখলাম একটু ভুল বলতে গেল সম্পূর্ণ। যেটা ডক্টর মাহবুবুল্লাহ বলেছে সেটা আমিও বলি, যে এত কচকচানিতে আমি বিভ্রান্ত, এবং এই দলটাকে কি করে আমি সাপোর্ট করবো তাও আমি ভেবে পাচ্ছি না। আমি এই বিএনপিকে চিনি না, সোজা কথা। এখন তারা গণ অভ্যুত্থানের সময় ইয়েতে তারা দেখেন কি কি প্রপোজালকে, যে প্রাইম মিনিস্টারকে 2 টার্ম এর বেশি থাকতে পারবে না, এটাকে কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তারা বলেছেন যে আমরা এটাকে 3টা কনসিকিউটিভ টার্মের জন্য নোট অফ ডিসেন্ট দিলাম। দ্বিতীয়টা বলেছে আপনার আপার হাউস কি করে ইলেক্টেড হবে, এবং আপার হাউসটা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিয়ে ইলেক্টেড হবে সেটাও তারা মানে নাই, নোট অফ ডিসেন্ট। তার মানে তারা যেটা প্রপোজ করেছে যে আপার হাউসটাকে কিভাবে হবে, লোয়ার হাউসে যারা যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্ট অনুযায়ী তারা আপার হাউসেও আপনার আসন পাবে। তার মানে লোয়ার হাউসের রেপ্লিকা। এটা কিন্তু আপনার কোনো দেশই আপনার আপার হাউস এভাবে তৈরি হয় নাই আমার জানা মতে। প্রপোর্শনাল আপার হাউস তৈরি করার বিভিন্ন ধরনের ইলেকটোরাল, এক এক দেশের রাজনীতির বাস্তবতা এক এক রকম, সুতরাং তারা সেই হিসাবে ইলেকটোরাল লটাকে বানায়, যাতে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন মহিলা, পাহাড়ি, প্রতিবন্ধী, প্রফেশনাল দল,
যারা আপনার শ্রমিক, কৃষক, যারা আপনার মেজরিটেরিয়ান সিস্টেমে লোয়ার হাউসে ঢুকতে না পারে, তারা যেন আপার হাউসে ঢুকতে পারে। সুতরাং এইখানেও তার এবং এটা একটা চেক অন দি লোয়ার হাউস, চেক অ্যান্ড ব্যালেন্স, এটাকেও তারা অপোজ করেছে। তারপরে তারা অপোজ করেছে কনস্টিটিউশনাল কাউন্সিলকে তারা করতে দেবে না, মানে নোট অফ ডিসেন্ট। কনস্টিটিউশনাল কাউন্সিল মানে যে সংবিধান একটা বডি তৈরি করবে, সেটার কারা কারা সদস্য হবে সেটা অবশ্য আলোচনার ভিত্তিতে ঠিক হবে, কিন্তু এই কনস্টিটিউশনাল বডিটা প্রাইম মিনিস্টারের ক্ষমতার বাইরে থাকবে। এবং তারা আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান যেরকম দুদক, পিএসসি, অ্যান্টি কারাপশন দুদক, পিএসসি, মানবাধিকার কমিশন, এই প্রতিষ্ঠানগুলিকে তারা নির্বাচিত অ্যাপয়েন্টমেন্ট দেবে। এটা অপোজ করেছে কি ভিত্তিতে? দিস উইল লিমিট দি পার্লামেন্টারি অথরিটি। এখন ওনার কাছ থেকে আমার জানতে হবে যে কোন থিওরির ভিত্তিতে উনি বললেন যে পার্লামেন্টারি অথরিটি আপনার কার্টেল হবে। কারণ পার্লামেন্টারি গভর্নমেন্ট লাইক ইটালি, পার্লামেন্টারি গভর্নমেন্ট লাইক ইন্ডিয়া, সেসব জায়গায় কিন্তু এই সমস্ত প্রাতিষ্ঠানিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে প্রাইম মিনিস্টার আপনার প্রেসিডেন্টকে অ্যাডভাইস দেয়, বাই প্রেসিডেন্ট কাউন্সিলের থ্রুতে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেন। তারপরে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বডি, আমি এখনই শেষ করে দিচ্ছি, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বডি, সেটা ওনারা অপোজ করেছেন। ওনারা রেফারেন্ডাম অপোজ করেছেন। ওনারা অপোজ করেছেন কনস্টিটিউশনাল কোশ্চেনে কোনো রেফারেন্ডাম হবে না। তারপরে ওনারা অপোজ করেছেন যে ওই অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশনাল বডিতে, এবং উনি অপোজ করেছেন যে আপনার ইয়েতে আপনার জজদের অ্যাপয়েন্টমেন্ট কী করে হবে। মানে যতগুলি প্রপোজাল তারা অপোজ করেছে নোট অফ ডিসেন্ট দিয়ে, সেগুলি সবই আপনার সংবিধানের গুরুত্বপূর্ণ এবং মূল আপনার আর্টিকেলগুলিকে পরিবর্তন করবে, যার দ্বারা আপনার ক্ষমতাকে সীমিত করে রাখা হবে এক্সিকিউটিভের। এবং এই নোট অফ ডিসেন্ট সহই জুলাই সনদ পাশ করেছে গণভোটের দ্বারা। তার মানে এটা পাস হয়ে গেছে, কারণ নোট অফ ডিসেন্ট। তারপরে অবশ্য আলী রিয়াজ সাহেব একটা নতুন একটা ক্লজ দিয়ে দিয়েছে যে যারা নোট অফ ডিসেন্ট দেবে সেটা যদি তাদের ইয়েতে থাকে, ওটাকে কি জেনে বলে ইশতেহার, তাহলে সেটাকে তারা, কিন্তু ইশতেহারে কিন্তু এগুলি নাই, বরঞ্চ ইশতেহারের তারা যা দিয়েছে সেই কয়েকটা আপনার ইয়েকে প্রিন্সিপালকে তারা অপোজ করেছে। আর আমি যেটা বলতে চাই এখন সংক্ষেপে শেষ করে দেব, সেটা হলো যে এই সমস্ত আমার মনে হয় প্রথম থেকে একটা মেটিকুলাস ডিজাইন করে বিএনপি অগ্রসর হয়েছে। এবং তারা গণভোটের ব্যাপারেও বলেছে না, মেজর হাফিজ যিনি এখন মাননীয় স্পিকার, বলে নাই যে আমরা গণভোটে রাজি হয়েছি, যদি নির্বাচন না হয় তাহলে এটা কি একটা প্রতারণা নয়? যে সরকার জনগণের বিশ্বাস অর্জন করতে না পারে, প্রতারণার আশ্রয় নেয়, তারা কি জনগণের সরকার চালাতে পারবে? এটা আমার একটা প্রশ্ন। এখন শুধু তাই নয়, তারা নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত পদক্ষেপগুলি নিচ্ছে, যেরকম আপনার কি বলে বিচার বিভাগের স্বাধীনতা তারা একেবারে নষ্ট করে দিচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা করতে হলে যে সমস্ত কনস্টিটিউশনাল ভিত্তি দিতে হয়, সেই ভিত্তিগুলিকে তারা দুর্বল করে দিচ্ছে। তাহলে এই যে প্রশ্নটা ওনারা বলছেন যে প্রশ্ন বুঝে নাই, আরো আশ্চর্যজনক ব্যাপার, বলে জনগণ নাকি প্রশ্ন বুঝে নাই। দেখবেন পার্লামেন্টে বলে না বুঝে উত্তর দিয়ে দিছে। তো এটা কয়দিন ধরে আমি প্রায় বলতেছি, উল্টা প্রশ্ন করেন। আমরা যদি এখন বলি, আপনারা যদি বলেন যে এই যে 51% ভোট পেয়েছেন যারা, তারা যে আর্গুমেন্ট করছেন তাদেরকেও জনগণ না বুঝে ভোট দিয়ে দিছে, তো কি হবে? কথাটার অর্থ কি হবে? এই 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এটা না বুঝে ভোট দিয়েছে, আর আপনাদের যে 31 দফা এটা বুঝে ভোট দিয়েছে। নির্বাচনী ম্যানিফেস্টো তো আরো লম্বা মনে হয়, যতটুকু লম্বা এটা তো পেশই করেছেন এমন এক সময় যেন মানুষ পড়তে না পারে, নির্বাচনের 1 সপ্তাহ আগে। তো কি দাঁড়ালো তাহলে? তা বোঝা যাচ্ছে এই আর্গুমেন্টগুলো খুবই দুর্বল,
খুবই দুর্বল, এগুলোর পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না। সেকেন্ড ইস্যু দেখেন, আমার তুষার বলে গেছেন পার্লামেন্টকে সভারেন বানিয়ে আমার মনে হয় আরাম পাচ্ছে। সংসদ সদস্য হয়েছি, পার্লামেন্টে গেছি, যা ইচ্ছা তা বলবো, যা ইচ্ছা তা করব, এটা বলতে তো একটু আরাম লাগারই কথা। এই জন্য মনে করছে এটা সভারেন। কিন্তু আমার মনে হয় না আমার বন্ধুরা বাংলাদেশের বিচারিক ইতিহাসের জাজমেন্ট সম্পর্কে ওয়াকিবহাল। আমি আপনাদেরকে ষোড়শ সংশোধনী মামলার সুপ্রিম কোর্টের ফাইন্ডিং এর 2টা লাইন পড়ে শোনাই। অনলি দ্য পিপল আর সভারেন, সুপ্রিম কোর্ট বলছে, আমাদের সুপ্রিম কোর্ট, অনলি দ্য পিপল আর সভারেন, অনলি দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম, all other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the constitution. তাহলে সুপ্রিম কোর্ট বলছে only the people are sovereign। আমার ভাই তুষারের বাসায় স্যার বলছেন পার্লামেন্ট ইজ দ্য সভারেন। ম্যাডাম বলেন স্যার আইভর জেনিংস। তা আরো ডেঞ্জারাস কথা, ম্যাডামের বক্তৃতায় তিনি বলবেন কেন তিনি তাকে আইভর জেনিংস বলেন। তো আইভর জেনিংস স্যার বলছেন, স্যার আইভর জেনিংসের নাম উচ্চারণ করলে তো স্যার বলতে হবে সামনে। স্যার আইভর জেনিংস বলছেন পার্লামেন্ট ইজ দ্য সুপ্রিম। আমি ওনাকে শুধু একটা কোয়েশ্চেন করি আপনাদের থ্রোতে, মাই সিনিয়র ফ্রেন্ডকে, উনি উত্তর দিবেন পার্লামেন্ট দ্য সুপ্রিম এইটার একটা রেফারেন্স বাংলাদেশ কেন সাবকন্টিনেন্টের ইতিহাসে একটা রেফারেন্সও দেখাইতে পারবেন না। তাহলে উনি যে বলেন সুপ্রিম, এটা কিসের ভিত্তিতে? এটা ওনার সভারেন, পার্লামেন্টের সভারেন, এটা বলেন কিসের ভিত্তিতে? আমার ধারণা শরীরের গরমের ভিত্তিতে তিনি কথা বলছেন। আর গরমকাল তো এখন, পার্লামেন্টের ভিতরে এসি আছে, তাও সমস্যা হচ্ছে। এবং দেখেন আমাদের সুপ্রিম কোর্ট কি বলছে, আন্ডার আওয়ার কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন it is the constitution and not parliament which is supreme. Supreme is the constitution, sovereign of the people. Sovereignty concept lies only with the people, not even with the constitution. People are sovereign, constitution is supreme, are all other organs under the constitution, under the will of the people. এখন যখন গণভোট আয়োজনের প্রশ্ন আসছিল তখন খুব বিতর্ক হচ্ছিল ঐক্যমত্য কমিশনে। আপনারা জানি অবাক হবেন, নিশ্চয়ই আপনারা জানেন এই গণভোটের প্রস্তাবকারী কিন্তু সরকারি দল। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলো তখন যে গণভোট যে আয়োজন করা যাবে না এই মর্মেও তো সংবিধানে কিছু নাই, আয়োজন তো হয়েছে। তখন একটা এখন একটা, এইগুলো ক্যারেক্টারকে কি বলে? এগুলো আপনারা ঠিক করবেন, এই ক্যারেক্টারের নাম কি? এগুলো আমার মুখ দিয়ে বলা ঠিক হবে না। লাস্ট বলে দিচ্ছি আমি, বিচার বিভাগটাকে 12টা বাজাইতেছে। কিভাবে 12টা বাজাচ্ছে দেখেন, সুপ্রিম কোর্ট একটা রায় দিছে গত পরশুদিন, এটা পাবলিশ হয়েছে, বলছে 3 মাসের ভিতরে সচিবালয় প্রতিষ্ঠা করো। আর বলছে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের উপরে, রাষ্ট্রপতির উপরে নয়। আগে ছিল রাষ্ট্রপতির উপরে, তাহলে তো গেল সুপ্রিম কোর্টের উপরে। সচিবালয় প্রতিষ্ঠার অর্ডিন্যান্স জারি হয়েছে 30শে নভেম্বর, সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে 11ই ডিসেম্বর, এর রায় হয়েছে সেপ্টেম্বর, রায় প্রকাশ হচ্ছে পরশুদিন। যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে একটা রায়ের আলোকে, যতক্ষণ রায় ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কি আপনারা পার্লামেন্টে বসে এইটাকে বাতিল করতে পারেন? বড় প্রশ্ন। আমি তো দেখছি দেয়ার ইজ এ ক্লিয়ার কাট ক্ল্যাশ বিটুইন দ্য জুডিশিয়ারি এন্ড দি পার্লামেন্ট, ক্লিয়ার কাট ক্ল্যাশ। এই ক্ল্যাশের জন্ম দিচ্ছে পার্লামেন্ট, এই ক্ল্যাশের জন্ম দিচ্ছেন বিখ্যাত আইনবিদরা, এই ক্ল্যাশের জন্ম দিচ্ছেন স্যার আইভর জেনিংসরা। তো যারা এই জেনিংসরা এই ক্ল্যাশের বর্ণনা দিচ্ছেন, এইটা অনিবার্য। এবং দেখেন কেন সংবিধান সুপ্রিম আর কেন জনগণ সভারেন, এই ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। পার্লামেন্টে একটা আইন পাশ করবে, 65-এ তার বিধান আছে। কোনটা পাশ করবে? যেটা সংবিধানের সীমার মধ্যে সেটা পাশ করতে পারবে, সংবিধানের সীমার বাইরে পাশ করতে পারবে। সংবিধানের সীমার ভিতরে বাইরে গিয়া সংবিধানও যদি সংশোধন করে এটাও টিকবে না। এটা বলেছে আমাদের 8ম সংশোধনী মামলা, সর্বশেষ মামলা হইল 16 সংশোধনী।
আচ্ছা বলেন তো দেখি, কেয়ারটেকার গভর্নমেন্ট কি সংবিধান সংশোধন করে বাদ দেওয়া হয় নাই? বাদ দিছে? তো কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধান সংশোধন করে বাদ দিলে সুপ্রিম কোর্ট আবার বাদ করে দিল যে, তাহলে আপনার ক্ষমতা কই গেল? আপনি যে বলছেন পার্লামেন্ট সভারেন, তো পার্লামেন্ট সভারেনের কনসেপ্ট কই গেল? আপনি তো পার্লামেন্টে আইন পাস করছেন, আইন পাস করে বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ, সংবিধান সংশোধন করে বলছেন আমাদের হাইকোর্ট বলে দিছে না, আপনি যা বলছেন এটা সঠিক না। সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট যে আপনি বাদ করেছেন, আমরা বাদটাকে বাদ করে দিলাম। কেন বাদটাকে বাদ করে দিলাম? এর পিছনে কারণ হলো আপনারা সংবিধানের বেসিক বিষয় নিয়ে টানাটানি করছেন। ওই বেসিক বিষয়ের মধ্যে একটা হলো বিচারিক ইন্ডিপেন্ডেন্স, বিচার বিভাগ স্বাধীন থাকবে। এই যে একটা বেসিক বিষয়কে পার্লামেন্টে টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে একটা ক্লেশ লাগাচ্ছেন, তার ভবিষ্যৎ কি ভালো? মোটেও ভালো হবে না। ক্লেশ হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই, তারা বলছেন তোমাদেরকে আমরা দিতে চাই না। সুপ্রিম কোর্টের আগের জাজমেন্টগুলোতে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তুমি যত বড় পার্লামেন্টেই হও না কেন, পার্লামেন্টে বসে এই বেসিক স্ট্রাকচার যেগুলো, এগুলোকে ডিস্ট্রয় করতে পারবা না। তাহলে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ দ্য বেসিক স্ট্রাকচার ধ্বংস করে ফেলতেছেন পার্লামেন্টে বসে। কয়েকদিন পরে সুপ্রিম কোর্টের আপনাদের মধ্যে যখন ক্লেশ হবে, তখন বুঝবেন মজা কারে বলে। অনিবার্য ক্লেশ লাগাই দিচ্ছে। সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, আচ্ছা বলেন, প্রতিষ্ঠিত আইন হয়েছে, সচিবালয় হয়েছে, কাজ শুরু হয়েছে, বিল্ডিং হয়েছে, উদ্বোধন হয়েছে, আইন বাদ করে দিচ্ছে। উচিত কি হওয়া উচিত ছিল? উচিত ছিল আমরা এই বিষয়টা আলোচনা করব, যতদিন আলোচনা না হয়েছে ততদিন পর্যন্ত স্ট্যাটাস কো থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। তাই তো হওয়া উচিত ছিল। কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে একটা বিষয় কর্মরত, ফাংশনাল, কাজ করছে, আদেশ দিচ্ছে, জারি হচ্ছে, আপনি এসে বলছেন একেবারে জিরোতে যাচ্ছেন, এজ ইফ এখানে স্টোনিং হয় নাই, কোনো সচিবালয় হয় নাই, কিছুই হয় নাই, সেখানে যাচ্ছেন। আপনার তো এটা বলার কথা না। আপনার যদি গুডউইল থাকে তাহলে কি বলবেন? ওকে, we will review the policy, we will discuss it in the parliament, we will talk to the relevant authorities, in the meantime let it be maintained status quo। যতদিন সেটেল না হয়েছে ততদিন যেভাবে সেভাবে থাকার কথা। আপনি তো এটাকে আন্ডান করে দিচ্ছেন, ডান জিনিসকে আন্ডান করে দিচ্ছেন, একটা ডান জিনিসকে আন্ডান করে পেভিলিয়ন প্রান্তে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। কেন? ওয়াই? গুম কমিশনের, গুম আইনের অধীনে ট্রাইব্যুনাল এস্টাবলিশ হয়েছে, আপনি আইন বাদ করে দিচ্ছেন, তো ট্রাইব্যুনাল তো আছে। আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের অধীনে বিচারক নিয়োগ হয়ে গেছে, বিচারকদেরকে ঠিক রাখছেন, আইনটা বাদ করে দিচ্ছেন, তাহলে বিচারকদের বাদ করে দেন। যে আইন করেছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এই আইনের অধীনে 26 জন হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে, আইনটা আপনি বাতিল করে দিচ্ছেন। এই 26 জনের ভাগ্য কি? তাহলে বলেন যে 26ও বাতিল, আইনও বাতিল। নতুন আইন নিয়ে আজকে পাশ করেছে। আমার বিবেচনায় টুডে দিস মোমেন্ট ইজ এ ব্ল্যাক ডে ফর ইন্ডিপেন্ডেন্স অফ জাস্টিস। টুডে উই আর স্ট্যান্ডিং ইন এ ভেরি হিস্টোরিক প্লেস। Contextualized, this place is very historic in the context of Bangladesh. On this, sitting on this এই স্টেজ দাঁড়িয়ে থেকে, along with my friends and senior colleagues and intellectual people, I am trying to identify this moment is a black day for independence of justice. এর চাইতে বড় কালো মোমেন্ট আর হতে পারে না। একদিকে সুপ্রিম কোর্ট রায়কে স্বাধীন থাকতে চায়, আরেকদিকে পার্লামেন্টে পাশ করে পরাধীন করে ফেলতে চায়। This is something really dangerous. তো আমার আহ্বান থাকবে, যত বড় স্কলারই আপনারা আহ্বান করেন না কেন, এটা ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। কাম টু দ্য রাইট অ্যাপ্রোচ, ফলো দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপল। পিপল আর দ্য আলটিমেট sovereign. Neither you are sovereign, nor I am sovereign, nor the Supreme Court is sovereign, nor the government is sovereign. Only the people are the sovereign, and people express their opinion by referendum. Follow the referendum, comply with the result of the referendum, because this is the ultimate solution to the whole problem. উত্তর আসছে বোর্ডে 90, তো বলছে স্যার উত্তর তো 94, কারে 4 যোগ করে দে, তাহলেই তো হয়। মানে 90 উত্তর আসলে 4 যোগ করে দে, তাহলেই তো হয়। উনি এত কষ্ট করে একটা অঙ্ক করছে। কারণ আমাদের স্যার সালাউদ্দিন আহমদ
মানে ওনাকে স্যার বলছি, এটা ব্যঙ্গ করে বলি না, এটা আবার কেউ মনে করেন না ব্যঙ্গ করছে। এখানে যদি ছাত্র দলে কেউ থাকেন মনে করেন না যে আমরা ব্যঙ্গ করতেছি। উনি নিজে বলেছেন, উনি কি বলে সংসদে সংবিধান পড়াচ্ছেন, উনি বলেছেন এটা যে মাস্টারি করতে হচ্ছে এখন আমাকে, এজন্য ওনাকে স্যার ডাকছে। উনি আমাদের জাতির শিক্ষক, ইমেরিটাস অধ্যাপক। উনি দেখবেন সংসদ যে সার্বভৌম এটা সিদ্ধান্তে কিভাবে পৌঁছান আমি এটা খেয়াল করেছি। জনগণ সার্বভৌম, সেই জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা সার্বভৌম, এরকম একটা ওনার লজিক। এবং আমি পরে খোঁজার চেষ্টা করলাম যে এই যে বলা হচ্ছে সংসদ সার্বভৌম, এই কথাটা তো মহান সংবিধানে থাকতে হবে, কোথায় আছে? তো ক্লুটা স্যারই দিয়েছেন, সেটা হলো যে ওই যে অনুচ্ছেদ 1-এর মধ্যে আছে, একেবারে শুরুর যে অনুচ্ছেদ, যে বাংলাদেশ ইজ আ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক। আমার ধারণা, শিশির ভাই হয়তো আরো ভালো বলতে পারবেন, আমার ধারণা দিস ইজ দি অনলি টাইম ইন কনস্টিটিউশন যেখানে এটা হলো একমাত্র ধারা যেখানে এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং এই সভরেন শব্দটা ব্যবহার করা হয়েছে প্রজাতন্ত্রের আগে, মানে সার্বভৌম প্রজাতন্ত্র। তো এটা হলো অনুচ্ছেদ 1, প্রজাতন্ত্র সার্বভৌম রিপাবলিক। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে এই রিপাবলিকের মালিক জনগণ। তাহলে প্রজাতন্ত্র সার্বভৌম, সেই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, তাহলে জনগণ তো সার্বভৌমের বাপ, এরকমই হওয়ার কথা। কিন্তু স্যার তো বলছেন যে সংসদ সার্বভৌম। তো ঘটনা কি? তা আমি দেখলাম যে সংবিধান নিজের সম্পর্কে কি বলে, মানে সংসদ পড়ে, সংবিধান নিজের সম্পর্কে কি বলে। সংবিধান নিজের সম্পর্কে বলছে আমি জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির সাপেক্ষে সুপ্রিম, সভরিন না। সংবিধান নিজের ব্যাপারে সভরিন শব্দটা ব্যবহার করে না, সুপ্রিম। কতক্ষণ সুপ্রিম? সেটাও আনকন্ডিশনাল না, যতক্ষণ আমি গণ অভিপ্রায়ের সাপেক্ষে ততক্ষণ আমি সুপ্রিম। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে বাংলা মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার, সমস্ত মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হলো, অর্থাৎ জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে, সমস্ত নিয়মতান্ত্রিক উপায়ে তার যে অভিপ্রায় সেটা ব্যক্ত করার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হলো, তখন কি আর ওই সংবিধান জনগণের অভিপ্রায়ের সাপেক্ষে ছিল? বলা যাবে না, আমার ধারণা বলা যাবে না। এটা আইনজ্ঞরা আরো ভালো বলতে পারবেন। কারণ এখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সংবিধান নিজের সম্পর্কে কি বলে। সংবিধান নিজের সম্পর্কে সুপ্রিম কথাটা ব্যবহার করে। আচ্ছা, এবার আমি দেখলাম যে জাতীয় সংসদের যে অনুচ্ছেদটা আছে 65, সেখানে কি বলা আছে? জাতীয় সংসদ নিজের ব্যাপারে কি বলে? জাতীয় সংসদ নিজের ব্যাপারে বলছে যে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে আইন প্রণয়নের দায়ভার বা আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত থাকবে সংসদের উপর। এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে, মানে আন্ডার দিস কনস্টিটিউশন সংসদ আইন প্রণয়ন করবে, এই ক্ষমতা তার কাছে আছে এবং এই ক্ষমতাটা সে প্রয়োগ করতে পারবে এই সংবিধানের অধীনে, এই সংবিধানের বাইরে গিয়ে না। এ কারণেই বিভিন্ন সময় আপনি দেখবেন যে এই যে গতকালও হাইকোর্ট একটা রায় দিল যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সংবিধানের একটা অনুচ্ছেদকে তারা অসাংবিধানিক বলেছে। বিভিন্ন সময় আপনি দেখবেন যে আমাদের আদালত কিন্তু হাইকোর্ট, সুপ্রিম মানে কোর্টে, মানে আমাদের সংসদের বিভিন্ন সংশোধনীর কে অসাংবিধানিক ঘোষণা করে। পঞ্চম সংশোধনী, চতুর্থ সংশোধনী, পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, ষোড়শ সংশোধনী, অভাবম্যান, মানে যত সংশোধনী তার প্রায় কাছাকাছি হলো সংশোধনী বাতিল কিংবা অসাংবিধানিক ঘোষণা করা। তাহলে আমার খুব সিম্পল প্রশ্ন, আমি তো স্যারের মতো তো জ্ঞানী না, আমি স্যারের ছাত্র, তো যদিও ক্লাস করার সুযোগ হয় না, তো স্যারের কাছে আমার একটা সাধারণ প্রশ্ন যে যে প্রতিষ্ঠান সার্বভৌম অর্থাৎ সংসদ, সেই প্রতিষ্ঠানের সংশোধনী কিভাবে আরেকটা প্রতিষ্ঠান বাতিল করে দিতে পারে? কোন ক্ষমতার বলে? যদি আপনি সভরেন হন, মানে ওই আপনার সংসদ যদি সার্বভৌম হয়, তার আইন, তার সংশোধনীতে তো কেউ হাত দিতে পারবে না, কিন্তু হাত তো দিতে পারে। আমরা দেখতে পাচ্ছি আদালত তো জনগণের মৌলিক অধিকারকে প্রোটেক্ট করা, এটা হচ্ছে তার দায়িত্ব, এবং সেখান থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন সংবিধানকে, বিভিন্ন সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। তাহলে আপনি আসলে কোথা থেকে পাইলেন স্যার এই যে মহাবাণী যে আসলে সংসদ হচ্ছে সার্বভৌম? তিনি নিজে কিন্তু কমিশনে অন্যান্য কথা বলেছেন। এটা ওই যে এখানে শিশির ভাই আছেন, ফুয়াদ ভাই আছেন, আমাদেরকে আপনারা রাজসাক্ষী ধরতে পারেন। উনি কমিশনে কি বলেছেন, আমাদেরকে যদি কোনোদিন রাজসাক্ষী হিসেবে ধরা হয়, আমরা নিজের কানে শুনেছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে উনি তখন বলেছেন গণভোট হচ্ছে সার্বভৌম, আর এখন তখন বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। এটা হলো তার কমিশনের আলাপ, তখন সম্ভবত আবেগ কাজ করেছিল। আর এখন উনি বিবেক দিয়ে বলতেছেন যে গণভোট আমরা মানবো কিন্তু এই সংবিধানের অধীনে। এখন আবার এটাকে সংবিধানের অধীনে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন এই কথা। এবং উনি বলছেন যে ওনাকে ওনাদেরকে নাকি কুইনাইন খাওয়ানো হয়েছে। তো শিশির মনির ভাই একটা মজার কথা বলেছেন সেদিন, যে এমন জ্বর আসছিল কুইনাইন খাওয়ানো ছাড়া আর কি উপায় ছিল। মানে বাংলাদেশ রাষ্ট্রের এমনই জ্বর আসছে যে কুইনাইনই তো খাওয়াইতে হবে। এখন কুইনাইন খাওয়ানোর পরে জ্বর সেরে গেছে, আপনি ভুলে গেছেন, এখন আর মানে কুইনাইন ভালো লাগে না। এখন যখন রাষ্ট্রপতির সম্পর্কে ওনারা একটা কথা বলেছেন যে অবৈধ আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি। মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা একজন জীবন্ত সংবিধান, জীবন্ত আদালত দেখতে পাচ্ছি স্যারের মধ্যে। কারণ উনি রায় দিচ্ছেন
সংসদে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন ওই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ করিয়ে একটা অসাংবিধানিক কাজ করেছে, রাষ্ট্রপতি একটা অবৈধ আদেশ জারি করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি অবৈধ আদেশ জারি করলে আপনারা তাকে অভিশংসন করছেন না কেন? একটা অবৈধ আদেশ জারি করা রাষ্ট্রপতি থাকবে আপনাদের মতো এরকম সাংবিধানিক সরকারের আমলে? এটা তো হইতে পারে না। এখন যেভাবে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করতেছে যতটা দ্রুত, অবিশ্বাস্য দ্রুত গতিতে, আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া। তো এত তাড়াহুড়া কেন বিএনপির ঠিক বুঝতে পারছি না। মাত্র 2 মাস হয়েছে, আপনি একটু আরেকটু রয়েস হয়ে করেন। আওয়ামী লীগ সম্পর্কে তো আমাদের জেনারেশনে মোহ কাটতে 2-3 বছর লেগেছিল 2008-এর পরে, আর আপনি 2 মাসের মধ্যেই যে আলামত দেখিয়ে দিলেন এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ জিনিসে বাদ দেন। যেখানে আমরা সবচেয়ে লাড্ডু মারি সেই বাংলাদেশ ক্রিকেটে বিসিবি, ওই বিসিবির একটা কমিটিতেও তারা তাদের স্থায়ী কমিটির 3 জন পুত্রকে দিয়ে দিয়েছেন। 3 স্থায়ী কমিটির 3 হেভিওয়েট মেম্বারের পুত্র হচ্ছে এখন বিসিবির কমিটিতে। আপনি অন্যান্য জিনিস বাদ দেন, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা কী করবে সেটা তো পরে, বিসিবিতেই তারা ওই সালাউদ্দিন আহমদের সন্তান, মির্জা আব্বাসের সন্তান এবং আমির খসরু সাহেবের সন্তান, 3 জনের সন্তানকে কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এবং এটা নিয়ে প্রশ্ন করার পরে উনি বলছেন যে না, আমরা বাপের দোয়া খুলি নাই। অথচ আমরা দেখতে পেলাম যে উনি বলছেন যে আমার ছেলে একটা শখ করেছিল, একটা ভাষণ দেখলাম ওনার নির্বাচনের আগে। তো এভাবে বাপের দোয়া, মায়ের দোয়া, আর পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন সংসদ সদস্যের স্ত্রী, ছেলে, মেয়ে, এই ধরনের লোক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি পরিবারকরণ করা হচ্ছে। তো বিসিবিকে তারা বানিয়ে ফেলেছে পিসিবি, পারিবারিক ক্রিকেট বোর্ড। এখন এইভাবেই তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চালাবে তাদের। অথচ এই যে সুপ্রিম কোর্ট গতকালকে অ্যাটর্নি জেনারেল বললেন যে তারা হচ্ছে কি করবেন, হাইকোর্টের যে রায়টা, তো সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করতে হবে, এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে। অথচ তাদের নিজস্ব 31 দফা, সেই 31 দফার মধ্যে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দেওয়া হবে। এটা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে, এটা জুলাই সনদেও আছে, তাদের সেখানে নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে তারা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই কয়েকটা ধারা তারা ভায়োলেট করে ফেলেছে। তো এখন জুলাই সনদও তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে কিংবা বাস্তবায়ন করবে, এটা বোঝা যাচ্ছে। একটা অদ্ভুত জিনিস ইদানিং আমি লক্ষ্য করছি, এটা বলি শেষ করি। বিভিন্ন প্রোগ্রামে তো বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে নির্দলীয় বিএনপি, নিরপেক্ষ বিএনপি, দলীয় বিএনপি, বিভিন্ন ধরনের যে বিএনপি আছে সবার সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি সবার হাতে জুলাই সনদ। তা আমি একটু অবাক হলাম যে বিএনপি ওই কমিশনে লন্ডন মিটিং, এটা খেয়াল করবেন, লন্ডনের যে মিটিংটা হয়েছে ঐতিহাসিক মিটিং, ওই ট্রফি নিয়ে একটা মন্তব্য করছেন না স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ট্রফি দিয়ে আসছেন তারপর খেলার তারিখ নিয়েছেন, কথাটা তো এরকমই দাঁড়ায়। উনি বলতে গিয়ে যে আরো কোন প্যাচের মধ্যে ফেললেন, এই যে সবাই বলছে ম্যানেজড ইলেকশন। তো এই লন্ডন মিটিংয়ের আগ পর্যন্ত কমিশনের প্রত্যেকটা প্রগ্রেসিভ সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। আর লন্ডন মিটিংয়ে যখন হয়ে গেল, যখন যৌথ স্টেটমেন্ট দিল সরকার, এটাও একটা নজিরবিহীন ব্যাপার যে একটা সরকার এবং একটা দল আরেক দেশে গিয়ে এই দেশের সম্পর্কে একটা যৌথ স্টেটমেন্ট দিচ্ছে। এনিওয়ে, তো সেই লন্ডন মিটিংয়ের পর থেকে বিএনপি কিছু কিছু সংস্কার মানা শুরু করেছে কমিশনে, যেটা তারা সেখানেও আবার বলে আলোচনা সাপেক্ষে, একটু কিছু একটা করে রাখতে হবে তাদেরকে। তো এইটার পরবর্তীতে হচ্ছে এখন তারা যখন মানতে চায় না, এখন হলো জুলাই সনদ হইলো, গণভোট হইলো, সবই তারা মানছে। এখন যখন গণভোট হয়ে গেছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণভোটকে তারা মানবে না। গণভোট না মানার জন্য তো একটা ঢাল ব্যবহার করতে হবে, সেই ঢালটা হলো জুলাই সনদ। আলটিমেটলি জুলাই সনদে কিন্তু তারা মানবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। কিন্তু আপনি দেখবেন তারা অক্ষর অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের করার কথা বলে, কিন্তু গণভোটের নামটাও নেয় না। গণভোট বলতে একটা কিছু হয়েছে, আমার ধারণা এটা তাদের মাঝে মাঝে দুঃস্বপ্নে রাতে ঘুম ভেঙে যায় যে গণভোট বলতে একটা কিছু হয়ে গেছে। অনেক সময় হয় না যে ঘুম ভেঙে আমরা একটা খুব একটা কেমন অস্থির হয়ে যায়, তাদের ওরকম একটা অবস্থা কাজ করে। তারা গণভোট মানতে চায় না, আদেশ নিয়ে পড়ে আছে। দেখবেন তারা বলেছে যে আমরা এগুলো নিয়ে আদালতে যাব না, এখন বলছে আদালত সিদ্ধান্ত নেবে আদেশের ব্যাপারে। এখন আদেশটাকে তারা প্রধান করে তুলছে, কিন্তু আদেশ তো প্রধান না, আদেশটা ছিল শিল। মূল ব্যাপার হলো গণভোট। এই গণভোটের ব্যাপারে তাদের, আমি সেদিন বললাম যে 3 জিয়ার 3 গণভোট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফার গণভোট, বেগম খালেদা জিয়ার হলো সংসদীয় গণতন্ত্র ফেরত আসার জন্য গণভোট, আর আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা পরে রাগও করতে পারে, আমাদের সাইলেন্ট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার হচ্ছে তিনি আবার দাঁড়িয়ে আছেন আরেক গণভোটের সামনে। এবং তিনি এটাকে কীভাবে ডিল করবেন সম্ভবত তিনি জানেন না। এবং আমাদেরকে খুব জ্ঞান দিচ্ছে বিএনপি লোকেরা যে আপনারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বুঝেন না, আমরা বুঝি। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিএনপি সত্যি সত্যি কিছু অভিনব জিনিস ইন্ট্রোডিউস করছে। যেমন সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় স্যার বলছেন, স্যার সালাউদ্দিন আহমেদ বলছেন ইয়েস
আমি সংসদ নেতার পক্ষে বলছি, আমার পরে উনি বললে বলবেন, মানে ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো মানে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন কথা বলেন, এটা আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আগে দেখা যায়নি। তা এটা সম্ভবত তাদের দলীয় সিদ্ধান্ত। যত বিতর্কিত কাজ, যত অজনপ্রিয় কাজ, যত এই ধরনের কাজগুলো করবেন স্যার, উনি এগুলো ফাইট করবেন। আর আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি জেস্টার পলিটিক্স করবেন, মানে নির্বাক থাকবেন, নিজের পানি নিজে খাবেন, সিনেমা দেখবেন, হেঁটে যাবেন, ওই মানে বিভিন্ন জনের সাথে কোলাকুলি করবেন, ঈদ মোবারক জানাবেন, এগুলো করে তিনি একটা জেস্টার পলিটিক্সের মধ্যে থাকবেন। কিন্তু এটা একটা অত্যন্ত, আমি বলবো যে পপুলিস্ট তো বটে, কিন্তু খুবই নিম্ন স্তরের পপুলিজম হবে, কারণ এটা দিয়ে আপনি পার পাবেন না জনাব তারেক রহমান। বাংলাদেশ যে জায়গায় গেছে এই গণ অভ্যুত্থানের পরে, বাংলাদেশের মানুষের, এখানকার তরুণদের অ্যাসপিরেশন, ডেমোক্রেটিক অ্যাসপিরেশন এমন জায়গায় গেছে, তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে, যে আপনি কখন গণভোট বাস্তবায়ন করার আগ পর্যন্ত তারা আপনাকে তাড়িয়ে বেড়াবে। এই ব্যাপারে আপনি কথা না বলার আগ পর্যন্ত তারা কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে হ্যাঁ বললেন, এখন থেকে সালাউদ্দিন আহমদ বলে যে এখানে নাকি একটা প্রতারণা হয়েছে, তো তখন আপনারা বোঝেন নাই? আপনারা কি বলতে চান যে আপনাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে না বুঝে গণভোটের পক্ষে বলেছেন? নিজেদের প্রধানমন্ত্রীকে তো অপমান করতেছেন। তখন বললেন যে, তখন এত প্রশ্ন কেউ তারা কিন্তু তোলে নাই, যে এই প্রশ্নের মধ্যে সমস্যা। তারপরে যে আরেকজন ব্যারিস্টার সাহেব আছেন, ব্যারিস্টার পার্থ, অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি 1 বছর আগে দেখলাম বললেন যে জনগণ একদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। এখন তিনি বলতেছেন জনগণ ছুঁড়ে ফেলে দিলে নাকি, এটা বললে নাকি এটা পরাজয়ের গ্লানি মনে আসে। তো আমি একটা শোতে বললাম, আমাকে বলতেছে যে, আমি বললাম বেগম খালেদা জিয়াও তো বলেছে, পার্থও তো বলেছে সংবিধান ছুঁড়ে ফেলার কথা, কারণ না ওনারা রূপক অর্থে বলেছেন। তা আমি বললাম যে আমরা কি বলেছি এভাবে ছুঁড়ে ফেলে দিব? আপনারা তো আক্ষরিকভাবে বলেন। তা আমি বললাম যে আমরা আক্ষরিকভাবে বলি মানে কি আমরা সংবিধানকে এভাবে ফেলে দিব? আপনি কি এটা মনে করেন যখন আমরা বলি যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন কি আমরা সংবিধানটা হাতে নিয়ে এইভাবে করে ফেলে দিব? মানে ওনাদের আমাদের সম্পর্কে ধারণা এটাই, ওনারা বললে রূপক আর আমরা বললে আক্ষরিক অর্থে। এখন আক্ষরিক অর্থে হোক আর রূপক অর্থেই হোক, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আইয়ুব যখন এখানে একটা সামরিক স্বৈরাচার, আইয়ুব যখন একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী সংবিধান প্রণয়ন করেছিল 62 সালে, যেটার কোনো পলিটিক্যাল লেজিটিমেসি ছিল না, তখন এখানকার ছাত্র সমাজ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই সংবিধান পুড়িয়ে দিয়েছিল। বাংলাদেশকে সেদিকে যদি নিয়ে যেতে না চান, তাহলে সংস্কার না সংশোধনী, দফার মধ্যে লিখে রেখেছেন সংস্কার, এখন বলেন সংস্কার বলতে কিছু নাই। স্যারের যে কত জ্ঞান, ফলে ভালোই যদি জনগণের অধীনে না থাকেন, যদি সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে না চান, এবং যদি গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট না মেনে দেন, তাহলে আমি গতকালকে একটা আলোচনায় বলেছি, এটাই আমার শেষ কথা, যে আওয়ামী লীগ হলো সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা যা করতে চেয়েছে, ক্ষমতা কুক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারে নাই। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আর বিএনপি হলো ব্যর্থ আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ হতে চায় কিন্তু পারে না। ফলে এই যে সফল বিএনপি তথা আওয়ামী লীগের পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ব্যর্থ আওয়ামী লীগ তথা বিএনপি, আপনাদের কি হবে আমরা কিন্তু বলতে পারি না। আমরা শুধু আল্লাহর কাছে এই মানে আরজ জানাতে পারি যে আপনাদের যেন আল্লাহ পাক দ্রুততম সময় হেদায়েত দেয় এবং হুঁশ দেয়, তাতে করে আপনারা বাংলাদেশের মানুষের, তরুণ সমাজের এই মুহূর্তের পালসটা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের কপালে বা আপনাদের নসিবে কি আছে তা কিন্তু আমরা জানি না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে আমি আপনাদেরকে বলবো মানে একটা ফ্যাসিস্ট কিভাবে ফ্যাসিস্ট থেকে আরো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, এবং গণতন্ত্রকে নষ্ট করে ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা দুষ্ট চক্র আছে। আমি যে কয়টা প্ল্যান, আমি কিন্তু অত বড়তে যাব না, এই কয়েকদিনের মধ্যে যে কয়টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে এবং যেগুলো অ্যাডপ্ট করা হয়েছে সেটা নিয়ে একটু বলছি। প্রথম কথা হচ্ছে যে উচ্চকক্ষ না থাকার পক্ষে, মানে হার্ভার্ড বাতিল হলে উচ্চকক্ষটা কি জিনিস, যেখানে ওই রাজনীতি করা রাজনীতিবিদ ছাড়াও কিছু পেশাজীবী এবং স্কলাররা থাকবেন। রাজনীতিবিদরা ভাবছে এখানে আবার স্কলার কি দরকার, রাজনীতি তো আমরা করবো, বাদ দাও এটা, ওকে বাতিল। হ্যাঁ, শুধু রাজনীতিবিদরা থাকলো। এবার আসলে রাষ্ট্রপতির কথায়, হ্যাঁ, যে বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন, তিনি আগেও যে সরকারের কথা উঠতেন বসতেন প্রধানমন্ত্রী, এখনো আমরা কি দেখছি একই ব্যক্তি, উনি কিন্তু বর্তমান প্রধানের কথা উঠছেন বসছেন। তার মানে কি এটা কি একটা রোবট পোস্ট, পুতুল রাষ্ট্রপতি? আমরা এটা চাই না বলেই আমরা কিন্তু ক্ষমতার ব্যালেন্স চেয়েছিলাম, কিন্তু সেটিও কিন্তু আর হচ্ছে না। তাহলে সে আবারও সে আগের রাষ্ট্রপতির মতোই কেউ একজন থেকে যাবেন যিনি পুতুলের মতো। একটু মিলাই। এবং সংবিধানে 70 অনুচ্ছেদ নিয়ে তো সারা জীবন কথা হলো, খুব আশায় আছি, এখনো আছি যে দলের বিরুদ্ধে কথা বললে আপনার পথটি হারাবেন না, কিন্তু এটি এখনো কিন্তু বাস্তবায়ন হয় না। তাহলে খেয়াল করে দেখেন, রাজনীতিবিদরা পেশাজীবীদের স্কলারদের ঢুকতে দিলেন না, রাষ্ট্রপতিকে পুতুল করে রাখলেন, চক্রাকারে চিন্তা করেন, এবং সংবিধানের মাধ্যমে আমার দলও কিন্তু নিয়ন্ত্রণে, আমার এগেনস্টে কিছু বলতে পারবে না। দেন আসেন মানবাধিকার যে কমিশনের যে সংস্কারের কথা বলা হয়েছে, এটা পুরোপুরি বাতিল।
কিসের আবার জনগণ, কিসের আবার মানবাধিকার? এবার আমার জনগণ আবার আগের মতো নিয়ন্ত্রণে, দল নিয়ন্ত্রণে, রাষ্ট্রপতি নিয়ন্ত্রণে, জনগণ। এবার আসেন ভয়ঙ্কর এই যে গুম অধ্যাদেশে যেটা দিলেন বাতিল করে, প্রথমে করলেন আমার মানবাধিকার, আমি কিছুই বলতে পারবো না, এরপর আমাকে গুম করবেন, তাও আমি কিছুই বলতে পারবো না। একেবারে আগেরটা তো ধরেন অঘোষিত ছিল, এখন ডিক্লেয়ার করে আমাকে এভাবে করে এখন সেটা করা হবে। ওকে, আমাকে যখন এটা করেন যে মানে পালাবে কোথায়, এবার আবার গুম নতুন করে আইনের মাধ্যমে। এরপরেরটা তো আরো ভয়ঙ্কর, বিচার বিভাগ এখন তাদের নিয়ন্ত্রণে আবার। হ্যাঁ, যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ তারা করবেন। আমরা এতকাল কি দেখেছি, কাদের করা হয়েছে। তার মানে মানবাধিকার বাদ দিলেন, আমাকে গুম করলেন, এবং বিচারও করবেন আপনি নিজেই। মানে বিচারক যেহেতু আপনার, আমার বিচার করার কোনো চান্স নেই। এবং এই বিচারপতি এবং অন্যান্য যারা তাদের, এবং যদি ব্যবসায়ী বলি ক্ষমতাধর, দুর্নীতি ইচ্ছা মতো কেন করতে পারবে? কারণ দুদক যে অধ্যাদেশ, যে তার যে অটোনমি, স্বাধীনতা, এটিও বাতিল করে দিয়েছেন। দুদকের মানে কেন স্বাধীনভাবে কাজ করবে? সে তো মানে দন্ত নখবিহীনভাবে সরকারের কথা উঠবোস করবে। এই কালচারেই তো আমরা অভ্যস্ত। আমরা কিন্তু কিছুদিন আগে দুদকের চেয়ারম্যানকে তার পদ থেকে সরে যেতে দেখেছি, কারণ তার দন্ত মুখ ছিল, এটাই তার অপরাধ। সুতরাং আমাদের কালচারের সাথে সেভাবে করেই যেতে হবে। যদি আমি এই শেষ দিকে যে চক্রাকারটা যদি বুঝে থাকি, যে আমি মানুষকে, আমার জনগণকে নিয়ন্ত্রণে নিলাম, দলকে নিলাম, আমি গুম হত্যাকে লিগ্যাল করে দিলাম, বিচার সেটাও আমার পক্ষে, আর থাকলোটা কি? আর যেহেতু এখানে আমাদের স্টুডেন্টরা আছেন, পিএসসিও এখন তাদের নিয়ন্ত্রণে, কষ্ট করে আর পড়াশোনার দরকার নেই। আগের মতো আপনাদের চাকরিগুলো দলীয় পড়াশোনা করে হয়তো পাওয়ার একটা সুযোগ চলে আসবে। আর এই সরকারকেও আমি বলবো যে আমাদের অন্তর্বর্তী সরকার আরেকটি চমৎকার পথ দেখিয়ে গেছেন। আমি সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি হিসেবে সেই নারী কমিশনের তাদের যে কাজগুলো ছিল সেটা অনেকবার সমালোচনা করেছি। এখানে কি করা হয়েছে যে ট্রান্সজেন্ডারকে আপনারা এখন সমস্ত সিলেবাসের মধ্যে দেখবেন, এটার বৈধতা চলে এসছে। আপনারা এই ক্যাম্পাসে আমরা সেদিনও দেখেছি যে স্বঘোষিত ট্রান্সজেন্ডাররাও কিন্তু এখানে তাদের মতো করে চলতে পারছে। তার মানে নৈতিক শিক্ষাটাকে বাদ দিয়ে আপনি অনৈতিক এবং অগ্রহণযোগ্য জিনিসটাকে এস্টাবলিশ করে দিয়ে গেলেন, এবং এই সরকারের জন্য এটা আরো চমৎকার হলো। এবং পতিতাবৃত্তিকে আপনি করে দিলেন কি, প্রফেশনাল একটা স্ট্যাটাস দিয়ে দিলেন। আর কি দরকার? মানে একদিকে আপনার পিএসসিতে গেলে আপনি রাজনীতি করলে চাকরি হয়ে যাচ্ছে, সমস্ত অনৈতিক কাজগুলোর আপনি সাপোর্ট পাচ্ছেন। সব মিলিয়ে যদি আপনি রাজনৈতিক চক্র চিন্তা করেন, আগের ফ্যাসিস্টের থেকেও বর্তমান সরকার যেই পলিসিগুলো নিয়েছে, যে অধ্যাদেশগুলো বাতিল করেছে, এর চেয়েও ভয়ঙ্করভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠা সম্ভব। এখন তাহলে আপনাদের থেকে যে ভেতর প্রশ্নটা যাচ্ছে, তাহলে এর থেকে মুক্তি কি? আমাদের কি কোনো মুক্তি নাই? মুক্তি ছিল জুলাইতে, কিন্তু আমরা এক হয়েছিলাম। কিন্তু জানেন, ফ্যাসিস্টরা যে থিওরির বলে টিকে থাকে, আপনার এখানে আমাদের আমরা নিশ্চয়ই শুনবো, আমাদের রাষ্ট্রনীতির যে থিওরি থাকে একেবারে ডিভাইড অ্যান্ড রুল, যে জনগণকে এবং দলকে ডিভাইড করে দিতে হবে, তাহলে তারা ঐক্য হতে পারবে না। জুলাইকে যেন কোনোভাবে ডিভাইড করতে না পারে। আমার আজকে রিকোয়েস্ট থাকবে, জুলাইতে মানে ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে যেভাবে করে সবাই একসাথে হয়েছিলেন, যে কারণে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এখন আমি দেখতে পারছি না, বাট আশা করছি সবার প্রতি সেই ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধটি রেখে একদম একাডেমিক্যালি, থিওরিটিক্যালি এই ফ্যাসিস্টের এই চক্রাকার দুষ্ট চক্রকে ভেঙে একটি ইনসাফের বাংলাদেশ দেখার প্রত্যাশা রইলাম। অনেক ধন্যবাদ সবাইকে। রাষ্ট্রে যত স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে, দুদক থেকে শুরু করে, সেগুলোকে আবার তারা দলীয়করণ করতে চায়। তো সেই যদি আমরা হাসিনার স্ট্রাকচারে যদি ফিরে যাই, তাহলে তো আমাদের এই এত মানুষের রক্ত, আমাদের এত ভাই বোনের রক্ত পুরোটাই বৃথা যাবে। সুতরাং আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই বাংলাদেশে আমরা সেটা হতে দিব না। বাংলাদেশ গত 55 বছর জুড়ে আমরা একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের যে 72 সংবিধান, সেই সংবিধান এই বাংলাদেশে আমাদের অধিকার হরণ করেছে। এবং আজকে আমাদের অবাক লাগে, আজকে বিএনপির যারা মন্ত্রীরা আছে, মির্জা ফখরুল থেকে শুরু করে, সালাউদ্দিন থেকে শুরু করে, এবং বড় গলায় যিনি কথা বলছেন পার্থ সাহেব, আমরা তাদের যখন আগের বক্তব্যগুলো দেখি এবং বর্তমান বক্তব্য যখন মিলাই, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাই, আমরা তাদের দ্বিচারিতার রাজনীতি দেখতে পাই। তাদের আমি অনুরোধ করবো, আপনারা একটু আগের যে বক্তব্যগুলো দিয়েছি সেগুলো একটু শুনবেন। আপনাদের নেত্রী এবং আমরা যার জন্য সবসময় শ্রদ্ধার সাথে আমরা যাকে স্মরণ করি, বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন বাংলাদেশে যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, তখন এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং আমরা আশা করেছিলাম সেই ছুঁড়ে ফেলে দিয়ে
আমরা নতুনভাবে রাষ্ট্র প্রকল্প বিনির্মাণ করব এবং সে সংস্কারের জন্য আপনারাও কথা বলেছেন, আপনাদের রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন। সেই 31 দফায় আপনারা প্রথম দফায় বলেছেন আপনারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন, কিন্তু আজকে নির্বাচিত 2/3 মেজরিটি পাওয়ার পরে আজকে আপনাদের কথার সুর, আপনাদের গলার সুর পরিবর্তন হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ করছেন। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই শহীদদের সাথে আপনারা প্রতারণা করবেন না। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে তারা মিশে যাবে। আপনারা হাসিনা থেকে শিক্ষা নেন। এবং আপনাদেরকে আমরা এইটাও বলছি, আপনারা যদি হাসিনা হতে চান, আপনারা হাসিনা হতে পারবেন না। সে হাসিনা হওয়ার যোগ্যতা আপনাদের নাই। এবং যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লব কারা করেছে? ইতিমধ্যে আমাদের আলোচকরা চমৎকারভাবে আলোচনা করেছেন। বাংলাদেশের জেনজিরা করেছে, তরুণরা করেছে, 16 বছর আন্দোলন করেছেন, ঈদের পরে আন্দোলনের কথা বলেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, বারবার প্রেসক্রিপশনের রাজনীতি করেছেন, নেগোসিয়েশনের রাজনীতি করেছেন। কোনো একজন আন্দোলন শুরু হওয়ার আগেই আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, সে নেতৃবৃন্দ তারা আপোষকামিতা করেছে। কিন্তু সর্বশেষ আমাদের ছাত্ররা রাজপথে নেমে আবু সাইদ তার 2 হাতকে প্রসারিত করে শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ মুগ্ধ, শহীদ শান্তরা তাদের জীবনকে উৎসর্গ করে আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। এবং তারা যখন রাজপথে নেমেছিল, তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড, সেই কার্ডগুলো নিয়ে তারা রাজপথে নামেনি। তারা বলেছিল আমরা রাষ্ট্র সংস্কার চাই। তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক বা অসুবিধার জন্য দুঃখিত। আজকে এই রাষ্ট্র মেরামতের জন্য, এই আমাদের রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করার জন্য যে জুলাই সনদ হয়েছে, এবং জুলাই সনদে আপনারা ঐক্যমত হয়েছেন, এবং আপনাদের প্রস্তাবের ভিত্তিতে গণভোট, এবং গণভোট আগে হওয়ার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছিলেন। তখন আপনারা বলেছেন না, একই দিন হতে হবে, এবং একই সময়ে একই নির্বাচন হলো, একই অধ্যাদেশে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন এবং গণভোট নির্বাচন। সেই নির্বাচনে 70% দেশের নাগরিকরা তারা গণভোটে হায়ের পক্ষে তারা মতামত দিয়েছে, সংস্কারের পক্ষে তারা মতামত দিয়েছে। এবং সে অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হওয়ায় ওখানে শপথ নেওয়ার কথা ছিল, এবং 180 কার্য দিবসের মধ্যে এই সংস্কারগুলো এবং অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আজকে আমরা তাদের বিভিন্ন ধরনের তাত্ত্বিকতা শুনতে পাচ্ছি, তারা আমাদেরকে হবস লক রসুর গল্প শোনায়। এই ধরনের দ্বিচারিতার রাজনীতি এখন চলবে না। আমি স্পষ্টভাবে বলি যে জুলাই বিপ্লব জেনজিরা করেছে, তারা আগামী বাংলাদেশে আরো 50 বছর তারা বাংলাদেশে থাকবে। আপনারা কিন্তু চলে যাবেন। যে বুড়া জেনারেশন আছেন, যে মুরব্বী জেনারেশন আছেন, আপনারা কিন্তু চলে যাবেন। এখন আপনারা কি চান আপনারা ঘৃণার পাত্র হিসেবে থাকবেন, নাকি আপনারা চান আপনাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে? আমরা শহীদ জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি, আমরা মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। আমরা চাই তাদের থেকে আপনারা শিক্ষা নেন। এবং আপনারা যে কথাগুলো বলেন, এটা নিজের পায়ে কোড়াল মারা। আপনাদের জন্ম হয়েছে গণভোটের উপর ভিত্তি করে। আজকে আপনারা এটাকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলছেন। আপনাদের কথাগুলো আপনারা একটু শুনবেন। এই আপনাদের কথাগুলো শুনে সুস্থ মানুষরা পাগলও হাসে। সুতরাং এখনো সময় আছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশ করেছেন, তা থেকে আপনারা জনতার যে দাবি, শহীদদের যে দাবি, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন করেন, এবং জনগণের যে ম্যান্ডেট, সেই গণভোটকে আপনারা মেনে নেন, এবং মেনে নিয়ে সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করেন। এটা খারাপ লাগে আমাদের জন্য। আমি শেষ করছি যে এত রক্তের পরও 55 বছর এত রক্ত দিয়েছি, জুলাই বিপ্লবে আমরা এত রক্ত দিলাম, এরপর এসে আবার আমাদেরকে পিছনের রাজনীতি নিয়ে আমাদেরকে আবার ডিবেট করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। ভাই, এখন তো আমাদের কথা বলার কথা ছিল নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য। আমাদের অর্থনীতি কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। আমাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের পুরো রাষ্ট্রের স্ট্রাকচারকে ভেঙে দেওয়া হয়েছে। সেটাকে কিভাবে নতুনভাবে পুরো নির্মাণ করতে পারি, আমাদের যে পররাষ্ট্রনীতি সেটা কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। কিন্তু আজকে আবার সেই পিছনের রাজনীতির দিকে আমরা যাচ্ছি, এবং সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা আমাদের সবার জন্য একটা কালেকটিভ ফেইলিউর। তো আমরা আশা করব আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা তাদেরকে অনুরোধ করব, সময় আছে, আপনারা যে কমিটমেন্টগুলো দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হলো জনতা যে ম্যান্ডেট দিয়েছে, সেই 70% সেই ম্যান্ডেট, সেই রায় আপনারা মেনে নেন,
এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। তখন শুরু হয় এই ক্ষমতা নিয়ে মারামারি টানাটানি। যিনি ক্ষমতায় থাকেন উনি ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য প্রথমেই যে কাজটি করে সেটা হচ্ছে যে পরের নির্বাচনটাকে কিভাবে নিয়ন্ত্রিত, কারচুপিপূর্ণ এবং জালিয়াতি করা যায় সেই জন্য নানান রকম ফায়দা ফন্দি আটেন এবং নানান রকম কৌশল করেন। এই কৌশলের এক নম্বর হিসেবে বিচার বিভাগে ওনার অনুগত সব বিচারক নিয়োগ দেন। এটা হচ্ছে এক নম্বর, যে সব কিছুই প্রধানমন্ত্রীর কাছে থাকবে, সব প্রধানমন্ত্রী অনুগত। নির্বাচন কমিশনে কিছু কার্টুনকে বসান, সিরিয়াসলি কিছু জোকার, কিছু কার্টুনকে বসান যারা সরকারের কথা মেনে চলবে। দ্বিতীয় যে কাজটা ওনারা করেন সেটা হচ্ছে যে এই সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রশাসন সবাই মধ্যে একটা দলীয়করণ করেন এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে পিএসসি, সিএসি, নাইপাল, দুদক যুগীয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইসব সব জায়গায় নিজের অনুগত লোক বসান। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে নির্বাচন হবে একটা নামমাত্র। এই সমস্ত সংস্থা সরকারকে সহযোগিতা করবে। বিনিময়ে কি করে? বিনিময়ে সরকার তাদেরকে অপকর্ম করার জন্য ফ্রি লাইসেন্স দেয়, যে তোমার যা ইচ্ছা করো, 5 বছর পরে তুমি তোমার সমর্থন করবা, তোমার আর কোনো কাজ নেই, আর কিছু করতে হবে না। তো সরকারও যা ইচ্ছা করে, কিন্তু যদি সরকার জানে যে 5 বছর পর একটা ক্রেডিবল ইলেকশন হবে, একটা স্বচ্ছ নির্বাচন হবে এবং তাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, তাহলে সরকার চাইলেও ততখানি খারাপ হবে না, বা কিছু খারাপ কাজ করলেও সেটা লুকোচুরি করে করবে, কারণ তাকে তো জনগণের কাছে যাইতে হবে। তো এই জন্য জুলাই সনদে যে জিনিসটাকে জোর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ক্ষমতার জন্য পিসফুল পাওয়ার ট্রান্সফার হয়। এটা নিশ্চিত করার জন্য কি লাগবে? আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ লাগবে যারা সরকারের অনুগত হয়ে চলবে না। আমাদের একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন লাগবে, আমাদের কয়েকটা সাংবিধানিক প্রতিষ্ঠান লাগবে। এটুকুই জুলাই সনদ, এটুকুই সংস্কার। আর আরেকটা বিষয় হচ্ছে যে অতীতে দেখা গেছে যারা ক্ষমতায় যায় তারা তার ক্ষমতাকে চিরস্থির করার জন্য প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে সংবিধানকে পলিউটেড করে, এমন করে সংবিধান সংশোধন করে যেন সে আজীবন ক্ষমতায় থাকতে পারে। এক্সাম্পল, 2011 যখন 15th অ্যামেন্ডমেন্ট আসলো আওয়ামী লীগের, তখন 234 আসন, তো যা ইচ্ছে তা করতে পারে, নারীকে পুরুষ বানানো এবং পুরুষকে নারী বানানো ছাড়া যে কোনো সাংবিধানিক পরিবর্তন তারা করতে পারে। সেটা করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাধ্য আসা সব কিছু তারা করছেন। এর আগে 2004 যে 14th অ্যামেন্ডমেন্ট ছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই জোট সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটা অলমোস্ট এস্টাবলিশ ছিল সেটাকে পলিউটেড করেছিলেন বিচারপতিদের বয়স বাড়ানোর মাধ্যমে। তো এই ঘটনাগুলো তো বাংলাদেশে ঘটে গেছে। তো এই জন্য ছিল সংবিধানটা যেন প্রোটেক্টেড থাকে, যেন একটা আপার হাউস প্রতিষ্ঠা করেন, একটা উচ্চকক্ষটা হবে একটা ভোটের অনুপাতে, যেখান থেকে আপনি সরকার চাইলেই সংবিধান সংশোধন করতে পারবেন না, যেহেতু উচ্চকক্ষে আপনার অ্যাটলিস্ট 51 মেম্বারের সাপোর্ট লাগবে। সেই ক্ষেত্রে সরকারকে নির্বাচনে 47 মানে ক্ষমতাসীন দলকে 47-48% ভোট পাইতে হবে। আর এই 51 থেকে সিকিউর করতে গেলে কোনো না কোনোভাবে বিরোধী দলের সঙ্গে একটা কনসেনসাস থাকতে হবে। সেই জন্যই সেটাই বলা আছে জুলাই সনদে, সেটাই ছিল মুখ্য উদ্দেশ্য। আসলে বলা নেই মুখ্য উদ্দেশ্য, যেন সরকারি বিরোধী দল সবসময় কোনো না কোনো একটা পয়েন্টে অন্তত একমত থাকে, একসঙ্গে চলে। এই জন্য মোটামুটি এটি হচ্ছে জুলাই সনদ। আমি যতটুকু বুঝেছি, আমি যতটুকু রিপোর্টার হিসেবে কাবার করে বুঝেছি। এবার আসেন জুলাই বাস্তবায়ন আদেশ। এখন বাংলাদেশে খুবই বিতর্ক হচ্ছে যে জুলাই বাস্তবায়ন আদেশ সাংবিধানিক নাকি অসাংবিধানিক, আইনে আছে নাকি নাই। তো আমি এই ক্ষেত্রে বলবো যে সরকারি দলের ভাষ্য এই ক্ষেত্রে ঠিক। বাংলাদেশের বর্তমান যে সংবিধান, বর্তমান যে আইন কানুন, সেখানে আদেশ জারির কোনো ক্ষমতা রাষ্ট্রপতির নেই। আদেশ জারি ক্ষমতা সরকারের নেই। সরকার অধ্যাদেশ জারি করতে পারে, সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে, অফিস আদেশ জারি করতে পারে, বিধিমালা জারি করতে পারে, প্রবিধিমালা জারি করতে, প্রবিধান জারি করতে পারে, কিন্তু আদেশ জারি করতে পারেন না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে আদেশ তাদের বৈধতা কি? আপনারা যদি গণভোটটা দেখে থাকেন, গণভোটের ব্যালট যদি আপনাদের সবার খেয়াল থাকে, তাহলে গণভোটে যারা ভোট দিয়েছেন, আমি ভোট দিয়েছিলাম, আমার আঙুলে দাগ আছে, সেখানে প্রথম লাইনটা হচ্ছে আপনি কি জুলাই বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ সমর্থন জ্ঞাপন করছেন। তো কথা যেটি হচ্ছে যে বাংলাদেশের জনগণ এই রাষ্ট্রের মালিক, সেই মালিক পক্ষ এই আদেশকে বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন আদেশকে সমর্থন করেছেন, তারা আদেশকে বৈধতা দিয়েছে। এইটাই হচ্ছে আদেশের বৈধতা। এটা সংবিধানে আছে কি নাই, রাষ্ট্রপতি জারি করতে কি পারেন না, এই বিতর্ক আমার কাছে এখন অনর্থক মনে হয়। আর শেষ 31 তারিখে শেষ করছি সেই যে কথাটি, সেটি হচ্ছে যে জুলাই সনদে যেভাবে দুদক গঠন করতে বলা হয়েছে, যেমন পিএসসি গঠন করতে বলা হয়েছে, নাইপাল, সিএসি, তত্ত্বাবধায়ক সরকার এবং আপার হাউস, এই তো 6টা বিষয়, আর তো কিছু নাই। এই 6টা বিষয় যেভাবে গণভোটে বাস্তবায়িত হয়েছে সেইভাবে বাস্তবায়ন হইলে কি সমস্যা, এইটা আমি এখন পর্যন্ত কারো মুখ থেকে শুনতেছি না যে এইটা বাস্তবায়ন হলে এই সমস্যা হবে। এইটা নিয়ে আপনারা ডিসকাস করেন যে সরকারি দল যে এটা আপনারা বাস্তবায়ন করতে চান না, ফাইন, করতে চান না, অসুবিধা নেই, আপনারা সরকার, আপনাদের 2/3 মেজরিটি আছে, জনগণ আপনাদের পাওয়ার আছে, কিন্তু বাস্তবায়ন করলে অসুবিধাটা কি?
এটা অন্তত বলেন, যেমন বলা হয়েছে যে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী, বিরোধী দল নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং থার্ড লার্জেস্ট পার্টির যিনি লিডার ওনারা মিলে গঠন করবেন। তো এটা মিলে গঠন করলে কি সমস্যা এটা বলেন। আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেটি হচ্ছে যে এই 5 জন ওনারা মিলে 4-1 ভোটে, ওনারা না পারলে বিচারপতি যোগ হওয়ার মাধ্যমে আসবে, যেন একটা নিউট্রাল তত্ত্বাবধায়ক সরকার হয়। এটা মানলে কি সমস্যা, এটা হইলে কি সমস্যা, এই বিষয়ে ডিসকাস করেন। এটা হলে বরং যেটা হবে যে আপনি একটা নিউট্রাল তত্ত্বাবধায়ক সরকার পাবেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে আর প্রশ্ন উঠবে না। দেখেন আমাদের দেশের একটা মূল সমস্যা যেটা হচ্ছে যে নির্বাচনে যেই জয়ী হয় তাকে পরবর্তী সময় ভেরিফাই করা হয় যে তোমার ইলেকশনে ভুয়া ইলেকশন আসছে, সরকারের মোরালিটি ক্ষুণ্ণ হয়, সরকার অথরিটি ক্ষুণ্ণ হয়। তো ফেয়ার ইলেকশন তো যারা ক্ষমতায় আসবে তাদের জন্য জরুরি। তো আপনাদের নিজেদের স্বার্থে, যারা রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থেই এই সংস্কার করা উচিত। জনগণ যেটি ভোট দিয়েছে 68.6% সেটি মেনে নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।